ভাইয়া আমি তানিশা ইসলাম তুলি। হে লিসেন, আমি তোমার ভাইয়া না, বিকজ আবির আমার ভাই না। বন্ধু মানে ভাই ভাই, তাই না? অ্যাবসলিউটলি রং। বেস্ট ফ্রেন্ড কখনো ভাই হয় না। বন্ধুদের সাথে সবকিছু শেয়ার করা যায়, যেটা ভাইদের সাথে কখনো করা যায় না, কারণ ভাইদের রেসপেক্ট করতে হয়। আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমি তো আপনার ছোট বোনের মতো, তাই না? আবার ভুল। রক্তের সম্পর্ক ছাড়া বিপরীত লিঙ্গ কখনো ভাই বোন হয় না। ইজ দ্যাট ক্লিয়ার? মানে? মানে আমি কেন তোমাকে আমার বোনের চোখে দেখতে যাব? সবাইকে যদি বোন বানাতে শুরু করি, তাহলে বউ বানাবো কাকে? হ্যাঁ, না। কেক কাটার সময় হয়ে গেছে, আমি আসছি। তানিশা খুব ভালোভাবে বুঝতে পেরেছে কাব্যের সাথে কথাই পেরে উঠবে না। কোনো রকম এখান থেকে কেটে আনহার কাছে চলে গেল। কাব্যের সব বন্ধুরা তার দিকে হা করে তাকিয়ে আছে। হোয়াট? তোরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই তুই ঠিক আছিস তো? আমার আবার কি হবে? না মানে হঠাৎ নিজে থেকে মেয়েটার সাথে কথা বললি যে? তো কি হয়েছে? তোকে তো কারোর সাথে নিজে থেকে কথা বলতে দেখিনি, তাই আমরা ভাবছি তোর মাথায় কোনো প্রবলেম হলো নাকি। আই এম অল রাইট, ওকে, সো জাস্ট রিল্যাক্স। তানিশা এমনিতে অনেক দুষ্ট। কেক কাটা হয়ে গেলে তানিশা হাতে কেক নিয়ে একটু একটু করে সবার গালে লাগিয়ে দিতে লাগলো। কাব্য মোবাইলে কথা বলছিল। হুট করে তানিশা সবার মতো কাব্যের গালে কেক লাগিয়ে চলে যেতে লাগলো। কাব্য ফিরে দেখে তানিশা অমনি তার হাতটা শক্ত করে চেপে ধরে। কাব্য রাগেই চোখে তানিশার দিকে তাকিয়ে আছে, আর তার বন্ধুরা তার দিকে, কারণ কাব্য মোটেও এসব পছন্দ করে না। কাব্য মোবাইলে কথা শেষ করে তানিশাকে রাগী গলা বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ? তোমার সাহস হলো কি করে আমাকে কেক লাগানোর? সো সরি। আই ডোন্ট ওয়ান্ট ইউর সরি, সো জাস্ট ক্লিন নাও, রাইট নাও। কথাটা বলার সাথে সাথে তানিশা কাব্যর সামনে থেকে উধাও। কাব্যের রাগী চোখ দেখে তানিশার গলার সাথে কলিজাও শুকিয়ে গেছে। রান্নাঘরে গিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। আবির কাব্যর সামনে একটা টিস্যু এগিয়ে ভয়ে ভয়ে বলল, সরি দোস্ত, আসলে আমার বোনটা অনেক পাজি। হ্যাঁ, তুই কিছু মনে করিস না, আমি পরিষ্কার করে দিচ্ছি। তোর বোনকে বলে আমার মেজাজ গরম হওয়ার আগে কেকটা পরিষ্কার করতে। মেজাজ কি আরো গরম হওয়ার বাকি আছে নাকি? তোকে যেটা বলেছি সেটা কর। আবির পুরো বাসায় খোঁজে তানিশাকে রান্নাঘরে পেল। বোন, ভালো থাকতে কাব্যকে সরি বলে কেকটা পরিষ্কার করে দে। ভাইয়া আমি কি আর জানতাম নাকি ওই বজ্জাটা যে আস্ত একটা ডেভিল। যেভাবে ডাইনোসরের মতো আমার দিকে তাকিয়েছে, পার্টি শেষ হওয়ার আগে আমি আর রান্নাঘর থেকে বের হচ্ছি না। কথা না বাড়িয়ে চল। ও যা পরিমাণ রাগী, তুই যতক্ষণ নিজের হাতে কেক পরিষ্কার না করবি ততক্ষণ পর্যন্ত ও এই বাসা থেকে এক পা নড়বে। কিন্তু ভাইয়া। কিছু হবে না, আমি আছি। তানিশা কোনো উপায় না পেয়ে কাব্যর সামনে গেল। ভয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে তার। একটা টিস্যু নিয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে কেকটা মুছতে লাগলো। কাব্য খুব ভালো করে বুঝতে পারছে তানিশা প্রচন্ড ভয় পাচ্ছে, তাই কাব্য তার হাতটা ধরে নিয়ে মুছে ফেলল। নেক্সট টাইম যেন কখনো এমন ভুল না হয়, মাইন্ড ইট। গুড গার্ল। আর হ্যাঁ, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই। তানিশা কিছু না বলে কোনো রকম কাব্যের সামনে থেকে চলে গেল। জীবনে বাঁচলে এই এনাকন্ডা মুখ পোড়া হনুমানের সামনে আর আসবে না। তানিশা কাব্যের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। কাব্য পকেটে হাত দিয়ে তানিশাকে দেখছে আর ভাবছে মেয়েটা অনেক কিউট। পার্টি প্রায় শেষ, মেহমান চলে যাচ্ছে, কিন্তু কাব্যের যাওয়ার কোনো নাম নেই। পলাশ কাঁধে হাত দিয়ে বলতে লাগলো, কি রে কাব্য, আজকে আবিরের বাসায় থাকার প্ল্যান করে এসেছিস নাকি? কি বলতে চাইছিস? মেহমান সব চলে যাচ্ছে, আমাদেরও যাওয়ার সময় হয়েছে। ও হ্যাঁ, চল। আবিরের থেকে বিদায় নিয়ে কাব্য আর তার বন্ধুরা বাসায় চলে গেল। কাব্য বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। চোখ দুটি বন্ধ করতে তানিশার ফ্যাকাশে মুখটা ভেসে উঠল। কাব্য শুয়ে থেকে ভাবছে মেয়েটার উপর এভাবে রাগ দেখানো ঠিক হয়নি তার। কি করবে সে? নিজের রাগকে তো কন্ট্রোল করতে পারে না। মেয়েটা অনেক ভয় পেয়েছে। কালকে একবার আবিরের বাসায় গিয়ে তাকে সরি বলা দরকার। তানিশার কথা ভাবতে ভাবতে কাব্য ঘুমিয়ে পড়ল। পরের দিন কাব্য অফিসে বসে কাজ করছিল। অফিসের কাজে আবির কাব্যের কেবিনে আসলো। কাব্যর অফিসে আবির জব করে। আবির এসে বলল, আমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে, একবার দেখে নে। কমপ্লিট হয়ে গেলে আবার দেখার কি আছে? তুই অফিসের বস, তাই ফর্মালিটির জন্য আর কি। তোর এই ফর্মালিটি আমার কাছে অনেক বিরক্তিকর। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, ফাইলটা দেখে ফেরত দে। আচ্ছা বাদ দে, চল আজকে তোদের বাসায় যাব। কি ব্যাপার, হঠাৎ আমাদের বাসায়? কথা না বাড়িয়ে চল তো। কিন্তু এখনো তো অফিসের সময় শেষ হয়নি। তুই কি আমাকে নিয়ে যেতে চাইছিস না? না মানে
তোকে তো হাজারবার বলেও নিয়ে যেতে পারি না, তাই একটু অবাক হলাম আর কি। এখানে অবাক হওয়ার কিছু নেই, চল। ওকে চল। কাব্য আবিরের সাথে তার বাসায় চলে গেল। কাব্য বাসায় ড্রয়িং রুমে বসে আছে। সবাইকে দেখা যাচ্ছে কিন্তু তানিশাকে দেখতে পাচ্ছে না। মেয়েটা কি চলে গেল নাকি? কাব্য বসা থেকে উঠে এদিক ওদিক তাকাতে লাগলো। আবির এসে দেখে কাব্য কাউকে খুঁজছে হয়তো। পেছন থেকে কাব্যের কাঁধে হাত দিয়ে বলল, কিরে, কাউকে খুঁজছিস নাকি? তোদের বাসার আর কেউ নাই? সবাই তো বাসায় আছে। আনহাকে তো দেখা যাচ্ছে না। আনহা বাইরে খেলতে গেছে। এই নে কফি। থ্যাঙ্কস। আর তানিশা কি চলে গেছে? না, আনহার সাথে বাইরে গেছে। কফিটা হাতে নিয়ে কাব্য কফিতে একটা চুমুক দিল। তার চোখ দুটো তানিশাকে খুঁজে চলেছে। তানিশার জন্য এই বাসায় আসা। মেয়েটা একটু বেশিই কিউট। কখন যে দেখবে তাকে ভাবতে ভাবতে কফিতে আরেকটা চুমুক দেয়। তানিশা অনেকটা বাচ্চা স্বভাবের মেয়ে। আনহার সাথে বাইরে ক্রিকেট খেলছে। আনহা বল নিয়ে দৌড়ে বাসার ভিতরে আসতেই তানিশা তার পিছু পিছু ব্যাট নিয়ে দৌড়ে আসতে লাগলো। তানিশার গলার কণ্ঠ শুনে কাব্য কফিটা হাতে নিয়ে বসা থেকে উঠে বাসার মেইন ডোরে যেতে লাগলো। আচমকা তানিশা দৌড়ে ভেতরে আসতে কাব্যের সাথে ধাক্কা খেয়ে কফিটা কাব্যের ব্লেজারে। কাব্য পুরো হা হয়ে দাঁড়িয়ে আছে। এত বড় মেয়ে বাসার মধ্যে এভাবে দৌড়াচ্ছে? মেয়েটা এমন কেন? ওর কি কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? তানিশা মাথা তুলে দেখে কাব্য তার দিকে তাকিয়ে আছে। কালকের কথা মনে পড়তে তানিশার গলা শুকিয়ে গেছে। সামান্য কেক লাগানোর জন্য কাল যে অবস্থা করেছে, আজকে তো পুরো ব্লেজারটাই নষ্ট করে দিয়েছে। না জানি আজকে ডেভিল তার কি অবস্থা করে। ভাবতে কলেজে শুকিয়ে গেছে। টেবিলে রাখা এক গ্লাস পানি দেখে তানিশা কাব্যের সামনে এক দৌড়ে। কাব্য এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে, এক পাও নড়ছে না। আবির খুব ভালোভাবে বুঝতে পারছে কাব্য প্রচন্ড রেগে আছে। কাব্যকে গিয়ে বলল, ব্লেজারটা খুলে দে। আমি এক্ষুনি। তোর বোনকে ডাক। দোস্ত, তুই কিছু মনে করিস না। তানিশা যতদিন আমাদের বাসায় থাকবে তোকে আর আমি নিয়ে আসবো না। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। তোর বোনকে ডেকে বল আমাকে এসে সরি বলার জন্য। কাব্যের রাগী চেহারা দেখে আবির সোজা তানিশার কাছে চলে গেল। তুই ভাবে দৌড়ে চলে আসলি কেন? ভাই এমন নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, লাল বাদর, কালো কুমিরের সাথে বন্ধুত্ব করলে কেন? আরে আসতে বল, ও শুনবে। শুনলে আমার কি? আমি আজকেই তোমাদের বাসা থেকে চলে যাব। যেখানেই যাস যাওয়ার আগে ওকে সরি বলে যা। আমি কেন ওই বজ্জার ডেভিলটাকে সরি বলবো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো ভাইয়া, আমি ওই ডাইনোসর মুখ পোড়া হনুমানটার সামনে যাব না। যতক্ষণ তুই সরি না বলবি ততক্ষণ ও এই বাসা থেকে এক পাও নড়বে না। আমার কোনো দোষ নেই, অযথা আমাকে সরি বলতে হবে? এটা কেমন কথা? তুমি দেখো আমি ওই জলহস্তিটার কি অবস্থা করি। তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি। তানিশার রাগে ফোপাতে ফোপাতে কাব্যের সামনে গিয়ে দাঁড়ালো। সরি। ইটস ওকে। আমি তোমাকে সরি বলিনি, আমি বলেছি আমাকে সরি বলো। আপনাকে আমি সরি বলবো কেন? আমার তো কোনো দোষ নেই। তুমি আমার ব্লেজারে কফি ফেলেছো। আপনাকে কে বলেছে বাসার মেইন ডোরের সামনে গিয়ে কফি খেতে? সব আপনার দোষ। তুমি আমাকে ম্যানার্স শেখাচ্ছ। না মানে সরি ভাইয়া, তুমি কই? কাব্যকে এগিয়ে আসতে দেখে তানিশা ভয়ে পেছনে ফিরে দেখে আবির নাই। আবিরকে না দেখে এক দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তানিশার কাণ্ড দেখে কাব্যর মুখ হাসি পাচ্ছে। অনেকটা সাহস দেখিয়ে কাব্যের সাথে কথা বলতে এসেছে, এইটুকু তার সাহস। ভাবছে আর একা দাঁড়িয়ে হাসছে কাব্য। এলোমেলো চুলগুলোতে তানিশাকে যতই দেখছে ততই যেন দেখতে ইচ্ছা করছে। মেয়েটা সবার থেকে আলাদা। কাব্য ব্লেজারকে গায়ে থেকে খুলে হাতে নিয়ে সোফায় বসে পড়ল। আবির দূর থেকে কাব্যকে লক্ষ্য করছে। কাব্যর হাব ভাব তেমন ভালো দেখাচ্ছে না। তবে আবির যেটা ভাবছে সেটা কি কাব্যর পক্ষে সম্ভব? আবির কাব্যর কাছে গিয়ে বলল, চল পলাশ, তার নীলার সাথে দেখা করে আসি। এখন? আর কতক্ষণ বসে থাকবি? ওকে চলো। কাব্যকে নিয়ে আবির চলে গেল। তানিশা দরজাটা একটু খুলে মাথাটা বের করে দেখে কাব্য চলে গেছে। রুম থেকে বেরিয়ে ফুফু রুমে গেল। ফুপি, আমি আজকে বাসায় চলে যাব। কি হয়েছে? তুই তো এক সপ্তাহের জন্য এসেছিলি। হ্যাঁ কিন্তু বুঝেছি, কাব্যর জন্য, তাই তো? না মানে দেখ, কাব্য ছেলেটা অনেক ভালো। আমার ছেলের বন্ধু বলে বলছি না, এমনি রাগটা একটু বেশি, মনের দিক থেকে অনেক নরম। অবশ্য আমাদের বাসায় তেমন আসে না। আজকে কি মনে করে আসলো কে জানে। আমি গন্ডারটার প্রশংসা শুনতে আসিনি। তানিশা রেগে নিজের রুমে চলে গেল। সন্ধ্যায় রুমে বসে গেমস খেলছে। তখন তার ভার্সিটির ফ্রেন্ড নীলা কল করলো। কি রে, তোর তো কোনো খোঁজ খবর নেই, আমাদের ভুলে গেলি নাকি? না রে, তোদের কিভাবে ভুলবো?
তোদের মতো বজ্জাতের হাড্ডিদেরকে কি আবার ভোলা যায় নাকি? তোর মতো কৈতরীর ছাড়া জীবনটা কেমন যেন পানসে পানসে মনে হচ্ছে। কবে আসবি? তোদের মতো শাকচুন্নিদের ছাড়া আমারও ভালো লাগে না। আমি কালকেই চলে আসব। তাহলে কালকে ভার্সিটিতে দেখা হচ্ছে? নীলার সাথে আরো কিছুক্ষণ কথা বলে তানিশা কল কেটে দিল। পরের দিন সকালে ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে তানিশা বাসার জন্য রওনা দিতে যাবে, তখনই তার ফুফু বলল, এখন না বিকেলে যাস, আবিরকে বলবো তোকে বাসায় দিয়ে আসার জন্য। ফুপ্পি, আমার আর এখানে ভালো লাগে না। এমনিতেই ভার্সিটিতে অনেক দিন ক্লাস মিস হচ্ছে। এখান থেকে ভার্সিটিতে চলে যা। আচ্ছা, আমি বিকেলে বাসায় যাব। তোমার কথাই রইলো। এখন আমি ভার্সিটিতে চলে যাচ্ছি, বাই। তানিশা ভার্সিটিতে চলে গেল। কাব্য অফিসে বসে তানিশার কথা ভাবছে। মেয়েটাকে একটু বেশি ভালো লাগে, কিন্তু আবির তো বলে দিয়েছে যতদিন তানিশা আছে ততদিন কাব্যকে তাদের বাসায় নিয়ে যাবে না। তানিশা ভার্সিটিতে গিয়ে তার বান্ধবীদের পাশে বসে পড়ল। কি রে, তোর ফুফাতো বোনের জন্মদিন কেমন কাটলো? আর বলিস না, এক বজ্জাত ডেভিলের পাল্লায় পড়েছি। মানে কিভাবে? জন্মদিনে সবার সাথে একটু দুষ্টুমি করতে গিয়ে ওই ডেভিলটার গালে কেক লাগিয়ে দিয়েছিলাম, আর ওই ডেভিলটা রেগে পুরো লাল বাদর হয়ে গেছে। আমার উপর যা পরিমাণে রাগ দেখিয়েছে, ইচ্ছে করেছে কেক কাটার ছুরি দিয়ে ওই অ্যানাকন্ডাটাকে কেটে টুকরো টুকরো করে সবাইকে খাইয়ে দেই। ওই অ্যানাকোন্ডা মানে ডেভিলটাকে? আমার ফুপাতো ভাইয়ের বন্ধু। আচ্ছা, তুই ডেভিলের পাল্লায় পড়েছিস নাকি ডেভিল তোর পাল্লায় পড়েছে? কেউ কারো পাল্লায় পড়ার আগে আমি আজকেই আমার বাসায় চলে আসব। তানিশা ভার্সিটির ক্লাস শেষ করে ফুফুর বাসায় চলে গেল। দুপুরে খাওয়ার পর, ফুপ্পি, আমি একা চলে যাই? না, আবির তোকে দিয়ে আসবে, তুই একা যাবি কেন? তাহলে ভাইয়াকে তাড়াতাড়ি আসতে বলো, আমি বিকেলের আগে বাসায় চলে যাব। আমাদের বাসায় বুঝি আর থাকতে ইচ্ছে করে না? কিছুদিন পরে না হয় আবার আসবো। আচ্ছা, তাহলে যা। তানিশার ফুফু আবিরকে কল করে তাড়াতাড়ি বাসা আসার জন্য বলল। অফিসের লাঞ্চ টাইমের পর আবির কাব্যের কাছে আসলো। দোস্ত, আমার আজকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কেন, কি হয়েছে? বাসায় সব ঠিক আছে তো? সব ঠিকই আছে, মা বলছিল একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, একটা কাজ আছে। আচ্ছা চলো, আমিও যাব। তুই যে কি করবি? তুই তো বললি তোর কাজ আছে, তাই ভাবছি তোর হেল্প লাগবে। তোর হেল্প লাগবে না। তুই কি আমাকে নিয়ে যেতে চাইছিস? আর তোর হাবভাব আজকাল আমার কাছে ঠিক মনে হচ্ছে না। মানে এটাই, যেই ছেলেকে হাজারবার বলেও আমাদের বাসায় নিয়ে যেতে পারতাম না, আজকাল সে আমার পেছনে ঘুরঘুর করে যাওয়ার জন্য। মনে হয় তোর অভিশাপ কবুল হয়েছে। আচ্ছা, তুই কালকে যা, আজকে তানিশাকে তার বাসায় পৌঁছে দিতে হবে। আমি তোর সাথে গেলে সমস্যা কোথায়? আচ্ছা চল। কাব্যকে নিয়ে আবির বাসায় চলে আসলো। ঘরে ঢোকার আগে কাব্য ফোনে কল আসলে কাব্য ঘরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। আবিরের আওয়াজ পেয়ে ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে এসে তানিশা বলতে লাগলো, ভাইয়া, আজকে ওই বজ্জাত ডেভিল নাইজেরিয়ান অ্যানাকন্ডা আসার আগে তুমি আমাকে বাসায় দিয়ে আসো। তানিশা চুপ। কিসের চুপ? হতে পারে তোমার বন্ধু, তাতে আমার কি? এমন গন্ডারগুলোকে গন্ডারই বলতে হয়। আমাকে দেখতে কোন দিক থেকে গন্ডার মনে হচ্ছে? তানিশা ঘাড় ফিরে দেখে কাব্য পকেটে হাত দিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাব্যকে দেখে তানিশা একটু হাসার চেষ্টা করছে, কিন্তু হাসি তো উধাও হয়ে গেছে। ভাইয়া, আপনাকে কেন কিছু বলতে যাব? আপনি কত উদার মনের মানুষ। রিয়েলি? আমি উদারও হয়ে গেলাম? ভাইয়া, আপনার মতো মানুষ কয়জন হয়? সব সময় লাল বাদরের মতো না, মানে। আমি লাল বাদর? আচমকা কাব্য এগিয়ে এসে তানিশার গালে আস্তে করে একটা চড় বসিয়ে দিল। উপস্থিত সবাই হা হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবিনি কাব্য এমন কিছু করবে। তানিশা গালে হাতে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? বড় ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা জানো না? আর বড় ভাই হিসেবে একটা থাপ্পড় তো মারতেই পারি, তাই না? আপনি আমার কোন জন্মের ভাই? কেন, একটু আগে তো ভাইয়া ডাকালে। তাই বলে থাপ্পড় মারবেন? ভাইয়া হিসেবে অবশ্য সেই অধিকারটুকু আমার আছে, তাই না? কোনো অধিকার নাই, কারণ আপনি আমার ভাই না, আর আমিও আপনার বোন না। জীবনে কোনোদিনও আর আপনাকে ভাই বলে ডাকবো না। গুড গার্ল। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছ? আপনাকে কেন বলবো? কি কেন বলবি মানে? ও বাসায় যাবে, তুই থাক, আমি ওকে পৌঁছে দিয়ে আসি। ওয়েট, আমিও যাচ্ছি। তুই কেন যাবি? আরে, আমার গাড়িতে তোদের পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা তাহলে চল। না ভাইয়া, আমি এই ডেভিলের সাথে যাব না। কাব্য পেছনে ফিরে তানিশার মুখে রাগী চোখে তাকিয়ে আছে। এই মেয়ের মুখ থেকে
আরো কত কি শুনতে হবে আল্লাহই জানে। কথা না বাড়িয়ে চুপচাপ চলো। তানিশা আর কিছু না বলে গাড়িতে উঠে গেল। কাব্য খুব আস্তে গাড়িটা ড্রাইভ করছে আর গাড়ির সামনে ছোট্ট আয়না দিয়ে বারবার তানিশাকে দেখছে। জানালার মৃদু বাতাসে বারবার চোখগুলো মুখে এসে পড়ছে আর তানিশা হাত দিয়ে বারবার কানের নিচে গুজে দিচ্ছে। অপূর্ব লাগছে এই সময়টা। মেয়েটা কি সত্যি এত সুন্দর, নাকি কাব্যর কাছে এমনটা মনে হচ্ছে? আবির অনেকক্ষণ ধরে কাব্যকে লক্ষ্য করছে। আগে কখনো কাব্যকে এমন দেখেনি। বারবার তাদের বাসায় যাওয়া, তানিশার সাথে দেখা করা, এত কিছুর পরেও মেয়েটাকে কিছু না বলা। কাব্য তো মোটেও এমন না। নাকি তানিশার প্রেমে পড়ে গেল? এটা হতে পারে না। এই বিষয়ে কাব্যের সাথে তার কথা বলতে হবে। তানিশা বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। আবির কাব্যকে বলল, ভিতরে চল। আজকে না অন্য একদিন। অন্য একদিন তোকে নিয়ে আসলেই তো। তোকে নিয়ে আসতে কে বললো? বাসা তো চিনে ফেলেছি, যে কোনো সময় চলে আসতে পারবো। মানে কিছু না। আচ্ছা চল, তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আবির গাড়িতে বসে ভাবছে কাব্যের সাথে তার এখনই কথা বলা জরুরি। যদি দেরি হয়ে যায় তাহলে আরো সমস্যা। দোস্ত, তোকে কিছু কথা বলার ছিল। কি বলবি বল। তানিশা একটু সাইকো টাইপের, হুটহাট করে এমন কিছু বলে যা আমরা কল্পনাও করতে পারি না। ওর চলাচল আচরণ অনেকটা অস্বাভাবিক। অবশ্য আমাদের জন্য এটা এখন স্বাভাবিক, কিন্তু তুই বা বাহিরের মানুষের জন্য তো আর স্বাভাবিক না। তো তুই অনেক ভালো কিছু ডিজার্ভ করিস। আশা করি আমি কি বলতে চাইছি তুই বুঝতে পেরেছিস। তানিশা সাইকো না, ও অসাধারণ, সবার থেকে আলাদা। যে ব্যাপারটা বুঝতে পারছিস না। এই টপিক বাদ দে, তোর বাসায় পৌঁছে গেছি। থ্যাঙ্কস, কিন্তু আমার কথাটা ভেবে দেখিস। ওকে, দেখবো। কাব্য চলে গেল। পরের দিন সন্ধ্যায় তানিশা নিজের রুমে বসে গেমস খেলছে। তখন অপরিচিত নাম্বার থেকে একটা কল আসলো। হ্যালো, কে বলছেন? একটু বেলকুনিতে আসতো, তোমাকে দেখি। ওই কোন বজ্জাত লুচুর হাত দিয়ে আমাকে দেখার কার এত ইচ্ছা? চোখ দুটি তুলে মার্বেল খেলবো। মিস ডেভিল কুইন আসতে বলো, এত রাগার কি আছে? আমি তোমার ডেভিল। কথাটা শোনার সাথে সাথে তানিশা আর বুঝতে বাকি রইল না এটা কাব্য। কল কেটে দিয়ে রুম থেকে উকি দিয়ে দেখে কাব্য রাস্তায় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই ডেভিলটা তার পেছনে কেন লাগলো? তানিশা রুমের লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কাব্য আবারও কল করলে তানিশা কেটে দেয়। কাব্য এবার কল না করে মেসেজ করলো, তুমি বেলকুনিতে আসবে নাকি আমি বাসার ভিতরে আসবো? তানিশা এমন মহা জ্বালা পড়বে ভাবতেই পারিনি। আবিরকে কি কল করে বলবে? না থাক, আবির যদি অন্য কিছু ভাবে। ডেভিডের সাথেও কোনো বিশ্বাস নেই। যদি সত্যি বাসায় চলে আসে? তানিশা কোনো উপায় না পেয়ে বেলকনিতে গেল। কাব্য তানিশার দিকে অপলক তাকিয়ে আছে আর ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি চলে আসলো। তানিশার দিকে তাকিয়ে থেকে কাব্য আবারও কল করলো। কালকে তৈরি থেকো, ভার্সিটিতে দেখা হচ্ছে। মানেটা কি আপনার? আমি আবির ভাইয়ের কাছে আপনার নামে নালিশ করব। হোয়াট এভার, কালকে দেখা হচ্ছে, এটাই ফাইনাল। সকালে নাস্তার টেবিলে বসে কাব্য তার বাবাকে বলল, বাবা, আমি একটা কাজে হারিয়ে যাচ্ছি। আজকে অফিসটা তুমি সামলে নিও। আচ্ছা ঠিক আছে। নীলা যাওয়ার সময় তোকে ভার্সিটি পৌঁছে দিব, তৈরি থাকিস। হঠাৎ আমি ওইদিকে যাচ্ছি তাই। ওকে ভাইয়া। কাব্য রুমে এসে ভাবছে তানিশাকে একটা কল করবে। যদি মেয়েটা আজ ভার্সিটিতে না আসে, যে ভাবা সেই কাজ। কাব্য কল করতে তানিশা রিসিভ করে বলল, কি চাই আপনার? আজ ভার্সিটিতে আসতে যেন লেট না হয়। 100 বার হবে, 1000 বার হবে, কোটি বার হবে, তাতে আপনার কি? আমি আজকে ভার্সিটিতে যাব না। তুমি না আসলে তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসবো। সাহস থাকলে আসেন, আপনাকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খাবো। চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে দেব। ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে ভুনা খিচুড়ির সাথে রান্না করে ফেলবো। আর কিছু? আপনার মতো বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, মুখ পোড়া হনুমান, লাল বাদর, কালো কুমির, বন মানুষ, ডাইনোসর, ডায়েন, জলহস্তি, গরিলাকে আর অনেক কিছু করতে ইচ্ছা করে। যদি সামনে পেতাম তাহলে দেখাতাম তানিশা কি জিনিস। রিয়েলি মিস ডেভিল কুইন, তুমি চাইলে আমি এখনই তোমার সামনে চলে আসতে পারি। ওই ফুপাতো ভাইয়ের বন্ধু, আপনি আমাকে ডেভিল কুইন বললেন কেন? আমি ডেভিল হলে তুমি ডেভিল কুইন, রাইট? মুখ পোড়া হনুমান, লাল বাদর, লুচুর হাড্ডি, তুই আমাকে ডেভিল কুইন বললি না? আমাকে আর কোনো দিন কলও দিবি না। স্টপ ইট। এতক্ষণ যা ইচ্ছে বলেছো আমি কিছু মনে করিনি, তাই বলে তুই তোকারি করবে? আই ক্যান টলারেট ইট। আর আমার সাহস দেখতে চাইছো, তাই না? আজকে তোমাকে দেখাবো নাহিল মাহমুদ কাব্য সাহস কতটুকু। কাব্য প্রচন্ড রেগে কল কেটে দিল। আর যাই হোক, কাব্য তুই তোকারি সহ্য করতে পারে না। এই মেয়ের সাহস হয় কিভাবে কাব্যর সাথে এভাবে কথা বলার? এই মেয়ে কি কখনো মানুষ হবে না? তানিশা
মোবাইল হাতে নিয়ে নিজেকে নিজে বলতে লাগলো। ডেভিল তো রেগে পুরো লাল বাদর হয়ে গেছে। আমি কোপানোর আগে মনে হয় আজকে আমাকে কুপিয়ে রান্না না করে কাঁচাই খেয়ে ফেলবে। আজকে মনে হয় আমি শেষ। না, শেষ হওয়ার আগে আমি বরং ভার্সিটিতে চলে যাই। নিজের জীবন বাঁচানো ফরজ কাজ। আমার এত তাড়াতাড়ি মরার কোনো ইচ্ছা নাই। আপ্পি, কে মারবে তোমাকে? আর বলিস না বোন, আমার পেছনে এক ক্যানাগনটা লেগেছে। এখন এটার থেকে পিছু ছাড়তে পারছি না। আমি মনে হয় এবার শেষ হয়ে যাব রে বোন। আমি মরে গেলে কি তোরা আমাকে ভুলে যাবি? আপ্পি, কি যে বলো, তোমার মতো কৈতরীকে আবার ভোলা যাবে নাকি? বজ্জাত মেয়ে, শাওড়া গাছের সাদা পিতনি। চলো হস্তিনী, তুই আর কখনো আমাকে আপি বলবি না। তান্নিমাকে ইচ্ছে মতো বকে তানিশা ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হলো। কাব্য নীলাকে ভার্সিটিতে ড্রপ করে গাড়িটা রাস্তায় সাইড করে রেখে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। খুব ভালো করে জানে তানিশা ভার্সিটিতে আসবে। কাব্য দূর থেকে দাঁড়িয়ে দেখে তানিশা আসছে। তানিশাকে দেখে নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি চলে আসলো। তানিশার দিকে তাকিয়ে থেকে তার কাছে কল করলো। তানিশা কলটা কেড়ে দেয়, যেটা কাব্যর চোখ এড়ায়নি। কাব্য তানিশার দিকে এগিয়ে আস্তে আস্তে আবারও কল করলো। তানিশা কলটা কেটে ভার্সিটিতে ঢুকতে যাবে, ঠিক তখনই কাব্য তার হাত ধরে ফেললো। তানিশা তাকিয়ে দেখে কাব্য সকালে এই ডেভিলকে যেভাবে বকছে, এখন কি করবে আল্লাহই জানে। ভাবতে তানিশার গলা শুকিয়ে যাচ্ছে। আপনি এখানে? তুমি আমার কল কাটার সাহস পেলে কোথায়? আমার হাত ছাড়েন। আগে আমার প্রশ্নের উত্তর দাও। দেখুন, ফুফাতো ভাইয়ের বন্ধু, আমার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে কিসের কথা? অযথা কেন আমাকে কল করে বিরক্ত করছেন? আর আমার মতো কৈতরের পেছনে কেন পড়ে আছেন? আমি তোমাকে বিরক্ত করছি? না মানে আমি কি এমন দোষ করেছি? আমার সাথে কেন এমন করছেন? আর প্লিজ আমার হাতটা ছাড়েন, আশেপাশের মানুষগুলো দেখছে। দেখুক, আই ডোন্ট কেয়ার, চলো আমার সাথে। বলে তানিশাকে টেনে নিয়ে যেতে লাগলো। ভয়ে তানিশার কলিজা শুকিয়ে যাচ্ছে, তবুও বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পাবে। আমি কোথাও যাব না। আমি কিন্তু এখন চিৎকার করব। করো, তাতে আমার কি? তানিশাকে গাড়িতে বসে কাব্য ড্রাইভ করতে শুরু করলো। তানিশা ভাবছে না জানি ডেভিল তাকে নিয়ে গিয়ে মেরে ফেলে। ভাবতে তানিশা কেঁদে দিল। তানিশার কান্না দেখে কাব্য বলল, কি হলো, কাঁদছো কেন? আমি জানি সকালে আপনাকে অনেক বকেছি, তাই আপনি আমাকে এখন নিয়ে মেরে ফেলবেন। তার আগে আমি আপনার নামে মামলা করব। পুলিশ আপনাকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তখন বুঝবেন কেমন লাগে। হোয়াট, আর ইউ লস্ট অফ ইউর মাইন্ড? আমার অনেক বড় ভুল হয়েছে। আমি আর জীবনেও আপনার সামনে আসবো না, আর কোনো দিনও আপনাকে কিচ্ছু বলবো না। আমাকে ছেড়ে দেন, মারবেন না প্লিজ। চুপ করে গাড়িতে বসে থাকো। তানিশার কিছুই বলছে না, শুধু কান্না করছে। কাব্য শহর পেরিয়ে অনেক দূরে এসে গাড়িটা একটা কাঁচা রাস্তায় থামলো। নিরিবিলি রাস্তা দেখে তানিশা আরো জোরে কাঁদতে লাগলো। আজকেই তার জীবনের শেষ দিন। কাব্য গাড়ি থেকে নেমে আরেকটা বিরক্তি নিয়ে বলল, যদি তোমার কান্না শেষ হয় এখন নামো। না, আমি আরো কাঁদবো। এত কান্নার কি আছে? আমার তো এখনো বিয়েও হয়নি, তার আগে আপনি আমাকে মেরে ফেলবেন? আমার জামাই বিয়ের আগে বিধবা হয়ে যাবে। আমার অনাগত সন্তানগুলো মা হারা হয়ে যাবে। আমার স্বামী বাচ্চাগুলো দেখার সুযোগ পাবো না, তার আগে পৃথিবী থেকে উধাও হয়ে যাব। আপনি কত বড়। জাস্ট শাট আপ। তোমার নন স্টপ বকবক শোনার জন্য এখানে আসিনি, চলো আমার সাথে। বলে তানিশার হাত ধরে নদীর কিনারায় নিয়ে গেল। চারপাশটা অনেক সুন্দর নিরিবিলি জায়গা। এই জায়গাটা কাব্যর খুব ভালো লাগে। নদীর কিনারায় নিয়ে যেতে নদী দেখে তানিশা আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আপনি কি আমাকে নদীতে ফেলে দিবেন? আমি জানতাম আপনি আস্ত একটা ডেভিল, বজ্জাতের হাড্ডি। তানিশা প্লিজ, অ্যাটলিস্ট 2 মিনিট চুপ থাকো। তোমার এই নন স্টপ বকবক শুনে আমি কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছি। এই মুহূর্তে আমার এখন রাগার কোনো ইচ্ছা নাই। মানুষের মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা পূরণ করা হয়। আমার একটা শেষ ইচ্ছা আছে। আমি আগে আপনাকে ইচ্ছা মতো কাব্য এবার প্রচন্ড রেগে গেছে। তানিশার কথা শেষ হওয়ার আগে তার গালে কৌশে একটা চর বসিয়ে দিল। এই মেয়ে, তোমাকে না বলেছি 2 মিনিট চুপ থাকতে? আর আমি কি সাইকো নাকি যে তোমাকে মারার জন্য এখানে নিয়ে আসবো? তানিশা গালে হাত দিয়ে কেঁদে কেঁদে গলা বলল, তাহলে কেন নিয়ে এসেছেন? কাব্য তানিশার অনেকটা কাছে এসে দাঁড়ায়। তানিশার যে গালে চর মেরেছিল সেই গালে হাত দিয়ে শান্ত গলায় বলল, সরি, আসলে আমি নিজের রাগকে কেন জানি কন্ট্রোল করতে পারি না। নেক্সট টাইম কখনো এমন হবে না, প্রমিস। জানো, এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। শুধুমাত্র আমার প্রিয় মানুষদের এখানে নিয়ে আসি। তোমাকে কেন নিয়ে এসেছি জানো? তুমি বলেছিলে আমি কেন তোমাকে বিরক্ত করি, কেন বারবার কল করি, তোমার পেছনে কেন লেগে আছে, এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য তোমাকে উৎসর্গ করে একটা কবিতা লিখেছি। বলতেই পারো তোমাকে আমার আছে কি কোনো প্রয়োজন? যদিও তোমার অজানা, তোমাকে নিয়ে আমার যত আয়োজন। বলতেই পারো তোমার মাঝে আমি কি এমন পেয়েছি খুঁজে,
যদিও তোমার অজানা, আমি তোমাদের রয়েছি ডুবে। বলতে পারো আমার জীবনে তোমাকে কেন দিতে চাই এত প্রাধান্য। যদিও তোমার অজানা, তুমি আমার জীবনে অনন্য। এখান থেকে আমার প্রশ্নের উত্তর গুলো খুঁজে নিও। আরে ফুপাতো ভাইয়ার বন্ধু, আপনি কবিতা লিখতে পারেন? তোমার জন্য এই প্রথম লিখেছি। আপনি জানেন আমি আপনার থেকে আরো ভালো কবিতা লিখতে পারি। রিয়েলি? তাহলে একটা কবিতা তো শুনতেই হয়। তাহলে শোনেন। রাজার একটা হাতি ছিল, হাতির 4টা পা ছিল। হাতিটা অনেক বড় ছিল, রাজার অনেক প্রিয় ছিল। একদিন রাজা সফরে গেল, হাতির পিঠে চড়ে গেল। কেমন হয়েছে? আমি জানি অনেক ভালো হয়েছে, কারণ আমি সব সময় প্রাকৃতিক কবিতা লিখি। এটা কবিতা? কাব্য কি বলবে ভেবে পাচ্ছে না। এমন থার্ড ক্লাস কবিতাও হয় কাব্য জানার ছিল না। এমনি এমন কেন, এমন থার্ড ক্লাস কবিতা লিখে নিজেকে কবি ভাবছে? তানিশা আবার বলতে লাগলো, আমি আপনার জন্য একটা কবিতা লিখেছি। কাব্য কিছু বলার আগে তানিশা বলতে লাগলো, জিরাফ অনেক লম্বা, গরু কত খাটো, ডেভিল এত লম্বা কেন, তার ঠ্যাং দুটো কেউ কাটো। ডেভিলের সাথে কথা বলতে ঘাড়ে ব্যথা পাই, ডেভিলের জ্বালায় জীবন আমার চুলে পুড়ে ছাই। কবিতাটা শোনার পর কাব্য তানিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইচ্ছে করছে এই মুহূর্তে তানিশাকে কষে আরেকটা চড় মারি। এমন থার্ড ক্লাস কবিতা শোনার জন্য কি কাব্যকে এখানে এনেছিল? ফাজিল মেয়ে। তানিশা কাব্যর দিকে তাকিয়ে বুঝতে পারছে কাব্য প্রচন্ড রেগে আছে। কিছুটা ভয় নিয়ে বলতে লাগলো, ফুপাতো ভাইয়ার বন্ধু আপনি তো জিরাফের মতো লম্বা, আপনার দিকে তাকিয়ে কথা বলতে গেলে ঘাড় ব্যথা হয়ে যায় আর কি। বলে তানিশা একটু হাসার চেষ্টা করছে, কিন্তু কাব্য কিছুই বলছে না, শুধু তানিশার দিকে তাকিয়ে আছে। তানিশা আবারও বলল, আমি বরং আপনাকে একটা গল্প শোনাই। জাস্ট শাট আপ। এত বকবক করো কেন? তুমি কি একটু সময়ের জন্য চুপ থাকতে পারো না? নন স্টপ বকবক করতেই থাকো। সামনে থাকা মানুষটার ফিলিংস এর মূল্য নেই তোমার কাছে, তাই না? আমি আবার কি করলাম? কাব্য তানিশার কাছে গিয়ে কোমরে জড়িয়ে ধরে একদম কাছে টেনে নেয়। তানিশার চোখ দুটি বড় বড় করে তাকিয়ে আছে কাব্যর দিকে। কাব্য এমন কিছু করবে তানিশা ভাবতেই পারছে না। কাব্য তানিশার এতটা কাছে চলে এসেছে, কাব্য নিঃশ্বাস এসে তার মুখের উপর পড়ছে। নদীর কিনারা বাতাস এসে তানিশার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। চুলগুলো বারবার তানিশার মুখের উপর এসে পড়ছে, আর কাব্য তার হাত দিয়ে চুলগুলো তানিশার কানের নিচে গুজে দিচ্ছে, যেন এই মুহূর্তে হারিয়ে যেতে ইচ্ছা করছে তানিশার মাঝে। কাব্য তানিশার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এই মেয়ের মাঝে কি এমন আছে যা কাব্যকে মাতাল করে তুলেছে? কাব্যর হাবভাব তানিশা কিছুই বুঝতে পারছে না। কাব্য তার বাহু ডোরে তানিশাকে জড়িয়ে ধরে বলল, কিছু অনুভব করতে পারছো? ফুপাতো ভাইয়ার বন্ধু, আমাকে ছাড়েন। আমি কাব্য। কাব্য বলে ডাকো। আমাকে ছাড়েন, না হয় আমি কান্না করব। তুই কি কিছু অনুভব করতে পারছো না? না, আমার কেমন জানি লাগছে, আমাকে ছাড়েন প্লিজ। কাব্য তানিশা ছেড়ে তার দুই বাহুতে ধরে কিছুটা বিরক্ত নিয়ে বলল, এই মেয়ে, তুমি এমন কেন? তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি কি বলছি? আমি বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসেন। চলো। কাব্য গাড়ি ড্রাইভ করছে আর তানিশা বাইক তাকিয়ে আছে। জায়গাটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। কাব্যর পছন্দ আছে বলতে হবে। কাব্য একবারও তানিশার দিকে তাকাচ্ছে না। অনেক রাগ হচ্ছে মেয়েটার উপর। কাব্যর অনুভূতিগুলো একেবারে জন্য বোঝার চেষ্টা করলো না। তানিশা নিজে কাব্যর সাথে কথা বলতে লাগলো, ফুপাতো ভাইয়ার বন্ধু, আপনি এই জায়গাটা কিভাবে চিনলেন? তোমাকে না বলেছি আমাকে ফুফাতো ভাইয়ের বন্ধু বলবে না? তাহলে কি বলবো? কাব্য বলে ডাকো। আপনাকে কেন নাম ধরে ডাকবো? আমি বলছি তাই। কিন্তু আপনি তো আমার 15-17 বছরের বড় হবেন। হোয়াট আর ইউ গন ম্যাড? আমি জাস্ট তোমার 9 বছরের বড়। ও, আমি ভাবছি আরো কত বড় হবেন হয়তো। কাব্য আর কিছু বলল না। এই মেয়ের সাথে কথা বলে এখন তার মুড নষ্ট করতে চায় না। তানিশাকে তার বাসায় পৌঁছে দিয়ে কাব্য তার বাসায় চলে আসলো। রাত 10টায় মোবাইল হাতে নিয়ে কাব্য ছাদে বসে ভাবছে, তানিশার সাথে অভিনয় করে কি লাভ? সে কি তার কাব্যের রাগ ভাঙাতে আসবে নাকি? তানিশা অনেকটা অবুঝ স্বভাবের মেয়ে, হয়তো সম্পর্ক, ভালোবাসা এসবের মানে কিছুই বোঝে না। কাব্য যদি তানিশার সাথে অবুঝ হয়ে যায় কিভাবে হবে? কাব্যের যে তাকে বোঝাতে হবে ভালোবাসার মানে কি। কাব্যর মন যে শুধুই তাকে চায়। কাব্য আর কিছু না ভেবে তানিশাকে কল করলো। কে কল করেছে না দেখে তানিশা কল রিসিভ করে ঘুম ঘুম গলায় বলল, কেন বলছেন? হোয়াট ডু ইউ মিন? আমার নাম্বারটাও তোমার মোবাইলে সেভ করোনি? আরে ভাই, পরিচয় দেন। একটা থাপ্পড়ে কাজ হয়নি, কোষে যখন আরো একটা থাপ্পড় মারবো তখন ভাই বলা ভুলে যাবে। থাপ্পড়ের কথা শুনে তানিশা আর বুঝতে বাকি রইল না এটা কাব্য। ডেভিল। মিস টেবিল কুইন, কি করছো? আমি তো ঘুমিয়েছিলাম। এত তাড়াতাড়ি? কারণ আমি ভদ্র মেয়ে। রিয়েলি? ভদ্র মেয়েরা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আপনি জানেন না? তানিশার কথা শুনে কাব্য মিটমিট করে হাসছে। এ মেয়ে কি সত্যি অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট?
ওর কথা শুনে মনে হয় ক্লাস 2 এর স্টুডেন্ট। জানতাম না তো, তুমি তো দেখছি অনেক কিছু জানো। কারণ আমি প্রতিদিন ভার্সিটিতে যাই। এবার কাব্য জোরেই হেসে দিল। এই মেয়ের সাথে রেগে থাকা যাবে না, তানিশাকে তার যে কোনো মূল্যেই চাই। হাসছেন কেন? কারণ তোমার কথাগুলো অনেক মিষ্টি লাগছে। আর কিছু বলবেন? মানে? মানে আমার অনেক ঘুম পাচ্ছে। আমার কথা যতক্ষণ শেষ না হয় তোমার ঘুমানো ততক্ষণ নিষেধ। কিন্তু আজকে থেকে এমনই হবে, বদ অভ্যাস করেও না। তানিশার ইচ্ছে করছে এই মুহূর্তে কাব্যের মাথাটা ফাটিয়ে দিতে। এত রাতে ওকে এভাবে জাগিয়ে রাখার কোনো মানে হয়? কথা বলতে বলতে কিছুক্ষণের জন্য তানিশা ঘুমিয়ে গেছে। কাব্য মোবাইলটা এখনো কানে লাগিয়ে রাখছে। প্রচন্ড রাগ হচ্ছে তানিশার উপর, এভাবে কথা বলার মাঝে কেউ ঘুমায়? সকালে তানিশা ভার্সিটিতে গিয়ে চুপ করে বসে আছে আর ভাবছে কিভাবে ডেভিডের থেকে পিছু ছাড়ানো যায়। তানিশাকে চুপ দেখে বলল, কি রে, চুপ করে বসে আছিস কেন? অ্যানাকন্ডাটা আমার পিছু ছাড়ে না রে, কি করব? আমার কাছে একটা ভালো উপায় আছে। তুই অ্যানাকোন্ডাটাকে ভার্সিটিতে আসার জন্য বল, আমি আর ঋতু মিলে মজা দেখাবো। কি বলিস ঋতু? হ্যাঁ, তুই বল, আমরা থাকতে তোর এত চিন্তা কিসের? সত্যি কি বলবো, এটা কিন্তু পুরাই ডেভিল। যখন তখন রেগে লাল বাদর হয়ে যায়, আস্ত একটা গন্ডার। তুই বল, তো আমরা দেখে নিব কোন গন্ডার তোর সাথে এমন করছে, আমরাও দেখতে চাই। ওকে, আমি মুখ পোড়া হনুমানটাকে বলছি আসার জন্য। তানিশা কাব্যর কাছে কল করলো। কাব্য একটু অবাক হলো, সত্যি কি তানিশা নিজের থেকে তাকে কল করেছে? কাব্য মুচকি হেসে কল রিসিভ করলো। কি ব্যাপার, হঠাৎ আমার কথা মনে পড়লো কিভাবে? নাকি এই ডেভিলের প্রেমে পড়ে গেছো? না, তেমন কিছু না। ফুফাতো ভাইয়ার বন্ধু, আপনি কি আজকে একটু ভার্সিটিতে আসতে পারবেন? আর ইউ শিওর? হ্যাঁ, যদি আসতেন আমার জন্য একটু ভালো হতো আর কি। ওকে, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ওকে, বাই। তানিশা কল কেটে তার বান্ধবীদের বলতে লাগলো, অ্যানাকন্ডাটা আসছে রে। ওই, তুই ওই অ্যানাকোন্ডাটাকে ফুপাতো ভাইয়ের বন্ধু কেন ডাকলি? আমার থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছা নাই। থাপ্পড় মানে? আর বলিস না, ওই বচ্চার ডেভিল মুখ পোড়া হনুমানটা আমাকে 2বার 2টা থাপ্পড় মারছে। ভাইয়া ডাকছি তাই। ওই বজ্জাত ডেভিল মুখ পোড়া হনুমানটার এত বড় সাহস! আজকে আসুক, দেখবি কি অবস্থা করি। তানিশা, নীলা, ঋতু ফুচকা খেতে বসলো। আজকে ট্রিট তানিশার পক্ষ থেকে। ভার্সিটির সামনে কাব্যর গাড়িটা থামতে নীলা একটু অবাক হলো। ভাইয়ার গাড়ি ভার্সিটিতে কেন? ভাইয়া তো এ সময় অফিসে। ততক্ষণে কাব্য গাড়ি থেকে নামছে। নীলা কাব্যকে দেখে ফুচকার প্লেটটা হাত থেকে রেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। কি রে, কি হলো? ভাইয়া আসছে কেন জানি। কই তোর ভাই? ওই যে ব্লু শার্ট। এটা তোর ভাই? এত হ্যান্ডসাম। সাথে ডেভিলও। আমি তো পুরাই ক্রাশ, তোর ভাইয়ের প্রেমে পড়ে গেছি। চুপ ফাজিল মেয়ে, আমার ভাই মানেই তোর ভাই। ভাইয়ার একবার ডেভিল রূপ দেখলে তোর প্রেম জানালা দিয়ে পালাবে। নীলা আর ঋতুর কথা শুনে তানিশা তাকিয়ে দেখে কাব্য চলে এসেছে। ওই মুখ পোড়া হনুমানটা কি সত্যিই তোর ভাই? কোনটা? এটাই তো ব্লু শার্ট লাল বাদর কালো কুমির গন্ডারটা। তার মানে এই ডেভিল তোর পেছনে পড়েছে? হ্যাঁ চল, তুই তো বললি মজা দেখাবি। বইন, তোর কপাল পুড়ছে রে, সাথে আমারটাও। গেলাম আমি। আরে কোথায় যাচ্ছিস? বাথরুমে। বলেই নীলা এক দৌড়ে চলে গেল। কাব্য তানিশাকে কল করছে। তানিশার মাথায় তো বাস পড়লো। এখন ডেভিলকে গিয়ে কি বলবে? ডেভিলকে মজা বোঝানোর জন্য ডেকেছে। এখন মনে হচ্ছে উল্টা ডেভিল তাকে মজা বোঝাবে, বিনা কারণে ডাকার জন্য। কল রিসিভ কর। বজ্জাত মেয়েটা তো ডেভিলকে দেখে ভয় পালিয়েছে। এখন তো ফেসে গেছি আমি। কল রিসিভ করে কি বলবো? যা ইচ্ছে বল, ব্যাস এই ডেভিলটাকে আমি পটিয়ে দে। তানিশা হা করে তাকিয়ে আছে। এই মেয়েটা দেখে পুরাই লুচুর হাড্ডি। ডেভিডও তো লুচুর হাড্ডি। দুজনকে ভালোই মানাবে ভাবতে তানিশা খুশিতে নাচতে ইচ্ছা করছে। এখন শুধু কোনো রকমের ডেভিলের গলায় ঋতুকে ঝুলিয়ে দিতেই হবে, তাহলে ডেভিলের হাত থেকে সারা জীবনের জন্য প্রাণে বেঁচে যাবে। চল। কোথায়? তোকে ওই গন্ডারটার গলায় ঝুলানোর ব্যবস্থা করব। ওনাকে সম্মান দিয়ে কথা বল, তোর হবু দুলাভাই। আচ্ছা হয়েছে, কান কাটা পেতনি। আগে দেখ রাক্ষসটাকে পটাতে পারিস কিনা। আরে এটা আমার বাম হাতের কাজ। তানিশা হা করে তাকিয়ে আছে ঋতুর নিজের প্রতি এত আত্মবিশ্বাস দেখে। ঋতুই পারবে ডেভিলের হাত থেকে তাকে বাঁচাতে। তানিশা কাব্যর সামনে গিয়ে দাঁড়াতেই কাব্য বলল, এতক্ষণ কোথায় ছিলে? কোথায় জানি ছিলাম, মনে নাই, ভুলে গেছি। আজকাল কি তোমার মনে শুধু আমি থাকি নাকি? না মানে আমার ফ্রেন্ড ঋতু আপনার সাথে দেখা করতে চেয়েছে। হাই, আমি ঋতু।
ডান হাতে গিয়ে কাব্য তার দু হাত পকেটে রেখে ঋতুর দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, মিস ঋতু, আপনার মধ্যে ম্যানার্স বলতে কিছুই নেই নাকি? মানে মানে আমি আপনার বেস্ট ফ্রেন্ড নীলার বড় ভাই, সেই দিক থেকে আপনারা বড় ভাইয়ের সমান। আর বড় ভাইদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার জানা থাকা দরকার। আপনি অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, অথচ আপনার মধ্যে এতটুকু ম্যানার্স নেই। হাউ ক্যান ইট পসিবল? ভাইয়া সরি, ভুল হয়ে গেছে। আমার মনে হয় ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আমি আসছি। আসসালামু আলাইকুম। আরে বজ্জাত মেয়ে, আমাকে রেখে কোথায় যাচ্ছিস? এখনো তো ক্লাস শুরু হতে অনেক সময় বাকি। ঋতু কোনো রকম কাব্যের সামনে থেকে চলে গেল। এই ছেলেকে পটাবে কিভাবে? তার মান সম্মানের 12টাই তো বাজিয়ে দিচ্ছে। এই মুহূর্তে তানিশা ইচ্ছা করছে নীলা আর ঋতুর কান দুটি কেটে চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। বজ্জাত মেয়েগুলো তানিশাকে ফাঁসিয়ে চলে গেছে। ঋতুর পিছু পিছু তানিশাও যেতে লাগলে কাব্য তার হাত ধরে ফেললো। কোথায় যাচ্ছ? আমারও মনে হয় ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এখনো কিছুক্ষণ সময় বাকি আছে। একটা কথা বলি? পারমিশন নেওয়ার কি আছে বলো। আমিও কিন্তু নীলা বান্ধবী আপনার ছোট বোনের সমান। আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, বেস্ট ফ্রেন্ড কখনো ভাই বোন হয় না। নেক্সট টাইম যেন এই কথাটা না শুনি। আপনি যেটা এখন রিকুকে বললেন সেটা তুমি বুঝবে না। ওভার কনফিডেন্স দেখানো মানুষগুলো আবার একদম পছন্দ না। আরেকটা কথা, কি? আমার আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, প্লিজ আমার হাতটা ছাড়েন। কাব্য তানিশার হাত ছেড়ে দিতে সে এক দৌড়ে ক্লাসে চলে গেল। এই মেয়ে এমন কেন? যেখানে কাব্যর পেছনে মেয়েদের লাইন লেগে থাকে, সেখানে এই মেয়ের কাব্যর প্রতি কোনো ইন্টারেস্টই নাই। হয়তো এই জন্যে কাব্যের এত বেশি ভালো লাগে। তানিশা ক্লাসে গিয়ে নীলার পাশে গিয়ে বসতে নীলা বলল, বজ্জাত মেয়ে, তোর কারণে আমি আমার ভাইয়াকে কত কিছু বলছি। ভাইয়া যদি জানতে পারে আমি তো শেষ। আমার মনে হয় তোর কান দুটো কেটে দেওয়া উচিত। কান কাটা পেতনি শাকচুনি, তুই তো কথাই বলবি না। তখন খুব সাহস নিয়ে বলি অ্যানাকন্ডাটাকে এই করবি সেই করবি, কি করলি? আমাকে ফাঁসিয়ে নিজে ভয় পালিয়ে এসেছিস। আমার মনে হয় সবাইকে জ্বালানোর দরকার। তুই আস্ত একটা নেংটি ইঁদুর, ভিতর ডিম। আমি কি তোর জন্য নিজে ভাসবো নাকি? আচ্ছা হয়েছে, তোকে আর ফাঁসাতে হবে না। তুই তোর মতো থাক, আমি নিজেই একটা উপায় বের করব ডেভিলের হাত থেকে বাঁচার জন্য। বিকেলে কাব্য তানিশাকে কল করে দেখে তানিশার মোবাইল বন্ধ। হয়তো ফোনের চার্জ নেই। রাতে কল করে দেখে এখনো ফোন বন্ধ। কোনো সমস্যা হয়নি তো? নাকি তানিশা ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছে? কাব্য আবিরকে কল করলো। তানিশার ফোন বন্ধ কেন? আমি কি করে জানবো? তুই কি করে জানবি মানে? ও তোর ছোট বোন, তুই ওর খোঁজ খবর রাখবি না? ভাই তুই কল কাটতো। টুম্পা বারবার কল করছে আর লাইন বিজি দেখাচ্ছে। তোর কারণে মনে হচ্ছে আমাদের ব্যাকআপ হয়ে যাবে। জাস্ট 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিটের মধ্যে তুনিশা খবর যেন পেয়ে যায়, না হয় তোর আর টুম্পার ব্যাকআপ নিশ্চিন্ত। আরে শোন, কাব্য কল কেটে দিল। যদি কাব্যের থেকে বাঁচার জন্য তানিশা সিম চেঞ্জ করে থাকে, তাহলে কালকে কাব্য কি করবে সেটা হয়তো তানিশা ভাবতেও পারবে না। ততক্ষণে আবির কল করলো। তানিশার কি খবর? আরে ওর মোবাইল নষ্ট হয়ে গেছে। সারাদিন পিচ্ছি বাচ্চাদের মতো যেভাবে গেমস খেলতে থাকে। মোবাইলের কি দোষ? যদি অন্য কিছু হতো, তোর বোনের যে কি অবস্থা করতাম আমি নিজেও জানি না। তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তুই অযথা তানিশার পেছনে ঘুরঘুর করছিস। তানিশার সম্পর্কে তুই এখনো অনেক কিছু জানিস না। যখন জানতে পারবি তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তোর বলা শেষ? তুই তো আমার কথাটাই বুঝলি না। বুঝতে হবে না ভাই। কাব্য কল কেটে ভাবছে এখন তানিশার সাথে যোগাযোগ করবে কিভাবে। কবে নতুন ফোন নিবে আর কোনো ঠিক নেই। ততদিন পর্যন্ত কাব্য অপেক্ষা করতে পারবে না। তানিশা ভাবছে ভালোই হয়েছে, এই সুযোগে টেবিল আর তার সাথে যোগাযোগ করতে পারবে না ভেবেই নিশ্চিন্তে ঘুম দিল তানিশা। মাঝরাতে ঘুমের মধ্যে কেউ মনে হচ্ছে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তানিশার ঘুম ভেঙে দেখে সত্যি একজন তাকিয়ে আছে। তানিশা ভয়ে চিৎকার দিতে যাবে, তখনই কাব্য তার মুখ চেপে ধরল। ভয় তানিশা পুরো শরীর কাঁপছে, চিৎকারও দিতে পারছে না। গড়িয়ে তানিশার চোখ থেকে পানি পড়ছে। ভাবছে আজকে তার জীবনের শেষ দিন। ভয়ের কিছু নেই, এটা আমি। চিৎকার দিলে কিন্তু তোমারই ক্ষতি হবে। বলে কাব্য তানিশার মুখ থেকে হাতটা সরিয়ে নেয়। তানিশার গা ঘেঁষে বসে পড়ল। তানিশা বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। মনে হচ্ছে প্রাণে বেঁচে গেছে। কাব্যের দিকে তাকিয়ে ভাবছে এত রাতে ডেভিল তার রুমে কি করছে? নাকি কিছু চুরি করতে আসছে? কিন্তু ডেভিলের তো কোনো কিছুর অভাব নেই, তাহলে চুরি করতে আসবে কেন? হয়তো বেটা লোভী, এত সম্পদও তার হয় না। আপনি এত লোভী আগে জানতাম না। কাব্যের থেকে দূরে সরে আস্তে করে বলল। তানিশাকে দূরে সরতে দেখে কাব্য একটানে তানিশাকে কাছে এনে তার কোলে মাথা রেখে পেটে জড়িয়ে ধরল। কাব্যর স্পর্শ তানিশার একদম সহ্য করতে পারছে না, কিন্তু কাব্যের কাছে ভালোই লাগছে তানিশাকে কাছে পেয়ে।
আমি নিজেও জানি না এতটা লোভী কবে হয়েছি। আমাকে ছাড়েন, আমার কাছে যা যা আছে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি এগুলো নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যান। তুমি শিওর? আমার কিন্তু সবটা চাই, দিতে পারবে? হ্যাঁ শিওর, যা যা আছে সব নিয়ে চলে যান, তবুও দয়া করে এখান থেকে যান। এভাবে নিব না, পরে আবার নিজে এসে বলবে আমি লুচো। তার চেয়ে ভালো বিয়ের পর একেবারে শুধু আসলে নিব। আপনি কি নেওয়ার জন্য কথা বলছেন? তোমার আদর ভালোবাসার তোমাকে। তানিশার এবার ইচ্ছা করছে লজ্জায় মাটির নিচে নিজেকে পুঁতে ফেলতে, কিন্তু মাটি তো আর ফাঁকা হচ্ছে না, কোথায় গিয়ে মুখ লুকাবে? তানিশা কোনো রকম উঠে বলল, আপনি দয়া করে এখান থেকে যান। ওকে যাবো নাকি? এতক্ষণ তো অনেক কিছু দিতে চাইছিলে। আমি ভাবছি আপনি চুরি করতে আসছেন। হোয়াট? তুমি এটা ভাবলে কি করে? না ভাবার কি আছে? জানেন না মানুষ এত রাতে একজনের ঘরে একজন চুরি করার জন্যই তো যায়। ইউ আর জাস্ট ইম্পসিবল। বলে কাব্য জানালা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এই মেয়ের চিন্তা ভাবনাগুলো কোথায় গিয়ে আটকে যায় আল্লাহ জানে। কখনই কি কোনো কিছু পজিটিভ চিন্তা করতে পারে না? কাব্য চলে যেতে তন্নিমা শোয়া থেকে উঠে বসে পড়ল। ছেলেটা কে ছিল? তুই কখন উঠলি? যখন ছেলেটা তোমাকে জড়িয়ে ধরেছিল। বজ্জাত মেয়ে, তার মানে তুই সব লুকিয়ে লুকিয়ে দেখেছিলি? তুই তো দেখে আস্ত একটা চুন্নি। কালকে সকালে আমি মামুনিকে সব বলে দিব। কি বলবে? বলবো তুই আস্ত একটা চুন্নি, লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শুনিস। তোর মতো চুন্নি মেয়েকে যেন আমার রুমে ঘুমাতে না দেয়। আমি দেখলে দোষ? মাঝরাতে একটা অপরিচিত ছেলে তোমার রুমে আসে, সেটা দোষ না? শাকচুন্নি, কানকাটা পেতনি, তুই আমাকে দোষ দিচ্ছিস? দাঁড়া, আমি এক্ষুনি মামুনিকে সব বলে দিব। সাথে এটাও বলবে একটা অপরিচিত ছেলে এসে তোমাকে জড়িয়ে ধরেছিল। তানিশা আবার চুপ করে ভাবছে, যদি মামুনি এটা জানতে পারে আগে কষে তাকে 4টা চড় মারবে। এখন চরের থেকে বাঁচার জন্য কোনো রকম তন্নিমাকে পটাতে হবে। তানিশা তন্নিমার পাশে বসে আস্তে করে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার কলিজর বোন, তুই জানিস ছোটবেলায় তোকে আমি কত আদর করেছি, কত কোলে নিয়েছি, কত চকলেট খাইয়েছিলাম, কত গোসল করিয়েছি, তোকে কত স্কুলে নিয়ে দিয়ে আসছি। আর তুই এখন বড় হয়ে সব ভুলে গেলি? একদম পটাতে আসবে না। বড় হওয়ার পর যা পরিমাণ অত্যাচার শুরু করেছো মনে থাকবে কিভাবে? তুমি মামনিকে বলতে হবে না, আমি সব বলে দিব। আমিও আর তোমার সাথে ঘুমাবো না। কলিজার বোন, এই কথা বলিস না। তোকে ছাড়া আমি ঘুমাবো কিভাবে? 2 দিন পর তো এমনি মরে যাব। যা কিছুদিন বেঁচে আছি তোর সাথে ঘুমাতে দে। মামুনিকে প্লিজ কিছু বলিস না। আপি, তোমার কি হয়েছে? তোমার কি কোনো অসুখ হয়েছে? অসুখ হবে কেন? তাহলে কেন বললে মরে যাবে? মানুষ বুড়ি হলে মারা যায়, জানিস না? আমিও তো কতদিন পর বুড়ি হয়ে যাব। ও, আমি তো জানতাম না তুমি যে মামনির আগে বুড়ি হয়ে যাবে। আচ্ছা যাও, বলবো না। থ্যাংক ইউ। ছেলেটাকে সেটা কিন্তু বলতে হবে। পরে বলবো। আজ 4 দিন হলো কাব্য অফিসের ব্যস্ততার কারণে তানিশার সাথে দেখা করতে পারে না। তানিশার মোবাইল না থাকার কারণে তার সাথে কথাও বলতে পারে না। অনেক অসহ্য লাগছে কাব্যের কাছে, সাথে প্রচন্ড বিরক্ত হচ্ছে তানিশার উপর। এতদিন হলো একটা মোবাইল কেন নিচ্ছে না? আজ শুক্রবার। কাব্য আবিরকে কল করে বলল, 10:30টার মধ্যে তোর বোনকে নিয়ে লেকের পাড়ে পৌঁছে যাবি। আমি অপেক্ষায় থাকবো। অনেকদিন হয়েছে ওর সাথে আমার দেখা হয় না। কাব্য, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এখানে পাগলের কি হলো? তোকে যেটা বলছে সেটাই কর। তুই হয়তো জানিস না তানিশার একটা সমস্যার জন্য মামা আগে থেকেই ওর। তোর এক্সকিউজ শোনার মতো সময় আমার নেই। তোর হাতে 2 ঘন্টা সময় আছে, সো ডু ইট ফাস্ট। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে কাব্য কল কেটে দিল। তানিশার সাথে দেখা করার জন্য নিজেকে পরিপাটি করে নিয়েছে। ব্লু জিন্স, অফ হোয়াইট শার্ট, হাতে ঘড়ি, তার পছন্দের পারফিউম। অন্যরকম এক ভালো লাগা কাজ করছে কাব্যের মাঝে। কাব্য গাড়ি নিয়ে লেকের পাড়ে পৌঁছে গেছে 10টায়। অপেক্ষা করছে আর বারবার ঘড়ি দেখছে কখন আসবে তানিশা। ততক্ষণে আবির তানিশাকে নিয়ে চলে আসলো। তানিশা এগিয়ে আসতে দেখে কাব্য পকেটে হাত দিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর তানিশার দিকে তাকিয়ে মুচকি হাসছে। কাব্যকে দেখা মাত্র তানিশার সামনে না গিয়ে পিছপা হতে লাগলো। ভাইয়া, অ্যানাকন্ডা এখানে কেন? তুমি তো বললে আমরা টুম্পা আপ্পির সাথে দেখা করতে আসছি, তাহলে কি তুমি মিথ্যা বলছো? ওই যে টুম্পা ওখানে দাঁড়িয়ে আছে, টুম্পার সাথে আমরা দেখা করতে এসেছি। অ্যানাকন্ডা কিছু করবে না, ডোন্ট ওয়ারি, চল আমার সাথে। টুম্পাকে দেখা মাত্র তানিশা দৌড়ে টুম্পার কাছে চলে গেল। কাব্য তানিশার পিছু পিছু গিয়ে বলল, দেখা করা শেষ হলে চলো। চলো মানে? ও কোথায় যাবে? আবির, তুই এখানে টুম্পার সাথে দেখা করতে এসেছিস। আমার মনে হয় তোদের একটু প্রাইভেসি দেওয়া দরকার। তোদের এখন ডিস্টার্ব করা ঠিক হবে না, তাই না টুম্পা? থ্যাঙ্কস ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং ভাইয়া। তানিশা, তুমি না হয় ভাইয়ার সাথে ওই দিক থেকে ঘুরে আসো, আমরা এখানেই আছি। কিন্তু কাম অন তানিশা, আমরা এই তো সামনেই আছি, চলো।
কাব্য তানিশার হাত ধরে টেনে গাড়িতে নিয়ে কাছে নিয়ে আসলো। গাড়িতে ওঠো। কেন? কারণ প্রাইভেসিটা তাদের থেকে বেশি এখন আমাদের দরকার। কি বললেন? তানিশা, আমার কিন্তু এক কথা বারবার বলতে ভালো লাগে না। চুপচাপ গাড়িতে বসো। আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি সব সময় এমন করেন, আমি আর সহ্য করব না। আজকে এর একটা বিহিত হয়েই ছাড়বে। আপনি ভাইয়াকে ডাকেন। তোমাকে বলছি চুপচাপ গাড়িতে বসতে। কাব্য নিজে তানিশাকে গাড়িতে বসিয়ে দিয়ে ড্রাইভ করতে শুরু করলো। আরে ফুফাতো ভাইয়ার বন্ধু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনি তো দেখছি আস্ত একটা ছেলে ধরা। তাই তো বলি, আপনার কাছে এত সম্পত্তি আসলো কোথা থেকে? এতদিনে বুঝতে পারছি মানুষকে এইভাবে রাস্তা থেকে ধরে নিয়ে তাদের কিডনিগুলো বিক্রি করে নিশ্চিত এত বড়লোক হয়েছেন। আপনার মতো ছেলে ধরাকে পুলিশে দেওয়া উচিত। আমি ছেলে ধরা? না মানে তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পাবে। ততক্ষণ পর্যন্ত চুপ করে বসে থাকো। এদিকে কাব্য সে আগের জায়গায় নদীর কিনারায় তানিশাকে নিয়ে আসলো। তানিশার কাছেও ভালো লাগে জায়গাটা, তবে কাব্যর সাথে বারবার এভাবে আসাটা তার কাছে ভালো লাগছে না। কাব্য তানিশাকে নিয়ে নদীর কিনারায় চলে আসলো। কাব্য কিছুক্ষণ সময় তানিশার সাথে একা কাটাতে চায়, যেখানে তাকে বিরক্ত করার মতো কেউ নেই। এভাবে দাঁড়িয়ে থাকো তো। কেন? হুশ, কথা বলবে না। কাব্য মুগ্ধ নয়নেই তাকিয়ে আছে তানিশার দিকে। মেয়েটি এত মায়াবী কেন? পৃথিবীর সব মায়া এসে যেন তার মাঝেই জড়িয়ে আছে। ইচ্ছে করছে তানিশার ঠোঁট দুটি ভালোবাসার পরশে ছুঁয়ে দিতে, হারিয়ে যেতে তার মাঝে। যেভাবে আর কাব্যর পক্ষে দেখা করা সম্ভব না। কাব্য যে তাকে প্রতিদিন প্রতিটা মুহূর্তের জন্য বাসে যায়, খুব কাছে পেতে ইচ্ছে করে। এতটা কাছে যেন পৃথিবীর কোনো বাধা তাদের মাঝে না আসতে পারে। কাব্যর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জোরে শুধুই তানিশা থাকবে। যতটা ভালোবাসা পেলে তানিশাও তাকে ভালোবাসতে বাধ্য হবে। কবে আসবে সেদিন যখন তানিশার প্রতিটা স্পন্দনে শুধু কাব্য বিচরণ করবে? সেদিনের জন্য হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না। ভাবতে কাব্যের ঠোঁটের কোণে হাসি চলে আসলো। কাব্যকে এভাবে বেগ করে তাকিয়ে থাকতে দেখে তানিশা ভাবাজাকা খেয়ে বলল, এভাবে তাকিয়েছেন কেন? আমার নেশা হয়ে গেছে। কথাটা শুনে সাথে সাথে তানিশা নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলল। কাব্য হা করে তাকিয়ে আছে। এই তুমি এইভাবে মুখ ঢাকলে কেন? আপনাকে তো দেখতে ভালো ছেলে মনে হয়। আপনি তো এডুকেটেড, তাহলে এই কাজটা কিভাবে করলেন? মনে সান্নিধ্যে যে কারো জোর নাই, কি কি করবো বলো? ব্যাস হয়ে গেছে। কি করবেন মানে? নিজেকে কন্ট্রোল করেন। হয় না তো। হয় না যেহেতু আমি আবির ভাইয়াকে আজকেই বলবো আপনার সাথে যেন আর না চলে। পরে দেখবো আমার ভাইয়াটাও একদিন ঠুস করে পরে ঠাস করে মারা যাবে। ওয়েট এ মিনিট, আবির মারা যাবে কেন? আপনি জানেন না, মানুষ নেশা করতে করতে একদিন ঠুস করে পরে ঠাস করে মারা যায়। আপনার সাথে থাকতে থাকতে আমার ভাইটাও নেশা করতে শুরু করবে। হোয়াট? এখানে হোয়াটের কি দেখলেন? এখানে এখনো সময় আছে, ভালো হয়ে যান। এসব নেশা করা থেকে বিরত থাকেন যদি বাঁচার ইচ্ছা থাকে। কাব্যর ইচ্ছা করছে নিজের গালে কিছুক্ষণ ইচ্ছা মতো চড় মারতে। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছিল যে মেয়েকে ভালোবাসতে হলো তার? মেয়েটা এত অবুঝ কেন? কাব্য তানিশা দুই বাহুতে ধরে একদম তার নিজের কাছে নিয়ে আসলো। এই মেয়ে আমাকে দেখে তোমার মনে হয় আমি নেশা করব? আপনি তো নিজেই বললেন আমার নেশা হয়েছে। তোমাকে নিজের করে পাবার নেশা, বুঝতে পারছো স্টুপিড? না। আপনি সব সময় এভাবে রেগে রেগে কথা বলেন কেন? আমি ভাইয়ার কাছে যাব। আমাকে কেন নিয়ে এসেছেন? আমাকে আবার দিয়ে আসেন। যতক্ষণ আমি না যাইব ততক্ষণ তুমি কোথাও যেতে পারবে না। আর আমি রেগে কথা বলি না। তুমি আমাকে রাগাতে বাধ্য করো। ডু ইউ গেট ইট? আমি নিজেই চলে যাব। বলে তানিশা এক দৌড়ে চলে যেতে লাগলো। কাব্য তার হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে এসে তার কোমর জড়িয়ে ধরে। এক অন্যরকম অনুভূতি কাজ করছে কাব্যের মাঝে। এই মুহূর্তে তানিশা থেকে দূরত্বটা যে তার আর সহ্য হচ্ছে না কাব্যের কাছে। তানিশা কাব্যর কাছে থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কি করছেন? ছাড়েন আমাকে। কেন? প্রবলেম হচ্ছে? হ্যাঁ, একটা অপরিচিত মেয়েকে যখন তখন এভাবে জড়িয়ে ধরতে আপনার বিবেকে বাধে না? আমি অপরিচিত? কে আপনি? আমার ভাই, বন্ধু, জামাই? কেউ না। আপনি শুধুমাত্র আমার ফুফাতো ভাইয়ার বন্ধু। সেদিক থেকে আমার প্রতি আপনার কোনো অধিকার নাই। এদিকে কাব্য কিছুক্ষণ তানিশার দিকে তাকিয়ে থেকে তাকে ছেড়ে দিল। সত্যি তো, তানিশার উপর তার তো কোনো অধিকার নেই। আজ প্রথম তানিশা একটা মনের মতো কথা বলেছে, যেটা তার মন ছুঁয়ে গিয়েছে। কাব্য বুঝে গেছে এখন সে কি করবে। বেচারি হয়তো বুঝতে পারেনি যে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। কাব্য মুচকি হেসে তানিশাকে বলল, আমি তো ভেবেছিলাম তোমার মাথায় গোবর ছাড়া কিছু নেই। এখন তো দেখি অনেক মূল্যবান চিন্তা ভাবনাও আছে। থ্যাঙ্কস আমার বিবেকের দ্বার খুলে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি তো সহজে ভুলে গেছেন। চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। তানিশা গাড়িতে বসে ভাবছে
ডেভিল এত সহজে বুঝলো কি করে? যেভাবে বুঝুক, এই ডেভিলের হাত থেকে তো সারা জীবনের জন্য বেঁচে গেছে। ভাবতেই তানিশার গাড়িতে বসে খুশিতে নাচতে ইচ্ছা করছে। তানিশা কাব্যকে বলতে লাগলো, ফুফাতো ভাইয়ার বন্ধু, আপনি যে এত ভালো মানুষ আমি তোকে জানতাম না। আপনি সত্যিই মহান। আপনার মতো মানুষই হয় না। কিন্তু আমার মাথায় একটা কথা কিছুতেই আসছে না। আপনি এত সহজে কিভাবে আমার কথাটা বুঝে গেলেন? কাব্য সামনে তাকিয়ে গাড়ি ড্রাইভ করছে, কিছু বলছে না। তানিশা প্রতি কথার উত্তরে একটি মুচকি হাসিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাকে বলতে হবে না, আমি বুঝতে পারছি। মানুষ তো আর সবসময় শয়তান না, মানে ডেভিল। সরি, আসলে বলতেও চাইছি, অবুঝ মনে থাকে না। আপনার মধ্যেও সেই বুঝটা চলে এসেছে। আমি আজ সত্যি আপনার উপর গর্বিত। তবে এখন আপনার জন্য একটা কবিতা বলতে ইচ্ছে করছে। তানিশা, প্লিজ নট এগেইন। আরে ফুফাতো ভাইয়ের বন্ধু, কবিতা শুনে আপনার মন শান্তি হয়ে যাবে। রিয়েলি? শুনেন। যাকে ভেবেছি কুকর্মা শয়তান, সে তো দেখি আসলেই মহান। যার মন ছিল পাথরে গড়ার আগের পাহাড়, সেই রাক্ষসে রাগ আজ জ্বলে পুড়ে ছারখার। যে আমার উপর করত নিত্য অত্যাচার, সে আজ আমার মহৎ সততার শিকার। তাহলে তো দেখি সব ক্যাডেট আমার ডেভিলের কাছে রইল মুহূর্তের খালি খামার। কবিতাটা বলে তানিশা হাসতে লাগলো। কাব্য প্রচন্ড রেগে মাঝরাস্তা গাড়িটা ব্রেক করে বলল, স্টপ ইট তানিশা। আমি তো আপনার প্রশংসাই করছি। হোয়াট ডু ইউ মিন? আমি কুকর্মা শয়তান? না, মানে আগে ছিলেন আর কি, এখন তো সুকর্মা হয়ে গেছেন। আর একটা কথা যেন তোমার মুখ থেকে না বের হয়। এই মুহূর্তে আমার রাগার কোনো ইচ্ছে নাই, সো জাস্ট শাট আপ, ওকে? তানিশা আর একটা কথা বললো না। কাব্য তাকে বাসায় পৌঁছে দিল। বাসায় গিয়ে দুপুরে খাবার খেয়ে তানিশা বিছানায় বসে বসে ভাবছে, আজকের পর বজ্জার টেবিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, মুখপোড়া হনুমান, লাল বাদরটা আর তাকে জ্বালাবে না। কথাটা ভেবে তানিশা নিশ্চিন্তেই একটা ঘুম দিল। বিকেল 4টায় তানিশার বাসার সামনে কাব্য গাড়িটা থামাতে নীলা চোখ দুটি বড় বড় করে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তানিশার কোনো বড় বোন নেই। ছোট বোন তন্নিমা 9ম শ্রেণীতে পড়ে। তার মানে তানিশাকে দেখতে এসেছে। এটা কিভাবে সম্ভব? হয়তো ভুলে এই বাসার সামনে চলে এসেছে। ভাইয়া, আমরা এই বাসার সামনে কেন এসেছি? এটাই তানিশার বাসা। কেন, তুই জানিস না? ভাইয়া, তানিশা? কাব্য গাড়ি থেকে নেমে তার মা বাবাকে নিয়ে সামনে এগোতে লাগলো। নীলা এখনো গাড়িতে বসে আছে আর ভাবছে, পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে যে তার ভাইয়ের শুধু তানিশাকে পছন্দ করতে হলো। কাব্য পেছনে ফিরে দেখে নীলা এখনো গাড়িতে বসে আছে। নীলার কাছে এগিয়ে এসে বলল, ইরে, এখনো গাড়িতে বসে আছিস কেন? ভাইয়া, তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ওকে। কাব্য তার মা বাবাকে নিয়ে বাসার ভেতরে চলে গেল। নীলা গাড়িতে বসে তানিশাকে কল করছে 2 বার। রিং হওয়ার পর তানিশা কল রিসিভ করে ঘুম ঘুম গলায় বলতে লাগলো, চাত মেয়ে কানকাটা পেতনি, তুই জানিস না আমি এই সময় ঘুমাই? আমার ঘুম ভাঙলি কেন? তোকে যে আজ ছেলেপক্ষ দেখতে আসবে, আগে বললি না কেন? বিয়ের দাওয়াত খাওয়াতে হবে এই জন্য? রাক্ষসী মেয়ে, সব সময় এত খাওয়া খাওয়া করিস কেন? কি বললি? আমি রাক্ষসী? একদম ঠিক বলছি, তুই আস্ত একটা রাক্ষসী, জলহস্তি, শেওড়া গাছের পেতনি। বজ্জাত মেয়ে, তোর বিয়ের দাওয়াত খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই, শুধুমাত্র আমার ডেভিল ভাইটার জন্য। অ্যানাকন্ডার জন্য মানে? গাধি, আমার ভাইয়ের জন্য। আমি আমার পরিবার নিয়ে তোকে ভাইয়ের পাত্রী হিসেবে দেখতে এসেছি, বুঝলি? নীলা, আমি আগে বাথরুম থেকে আসছি, পরে কথা বলি। নীলা কল কেটে বাসার ভিতরে চলে আসলো। তানিশার বাসার ড্রয়িং রুমে কাব্য তার পরিবার নিয়ে বসে আছে। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তানিশার জন্য। কাব্য যে তাকে এক পবিত্র বন্ধনে আবদ্ধ করতে এসেছে, যেখানে ভালোবাসা, অধিকার, আবেগ, অনুভূতি সবকিছু কাব্যের কাছে সীমাবদ্ধ থাকবে। এখন কোথায় পালাবে তানিশা? ভাবতেই কাব্যের অনেক হাসি পাচ্ছে। তানিশার বাবা বুঝতে পারেনি আবির এভাবে না জানিয়ে হুট করে তাদের নিয়ে চলে আসবে। কাব্যের স্ট্যাটাস, যোগ্যতা, তার পরিবার সব মিলিয়ে এমন সম্বন্ধ হয়তো আর আসবে না। কিন্তু কাউকে ধোঁকা দিয়ে নিজের মেয়ের সুখ তিনি চান না। হয়তো তার মেয়ে এই পরিবারের কখনো সুখী হবে না, কারণ কোনো পরিবার এমন মেয়েকে কি মেনে নেবে? কখনোই না। এখন কিভাবে সম্পর্কের জন্য না করবে সেটাই বুঝতে পারছে না। তবুও তিনি নিজের মন্তব্য জানালেন, আপনারা এইভাবে হুট করে না জানিয়ে চলে এসেছেন, তার জন্য আঙ্কেল আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি নিজেই আবিরকে বিষয়টা জানানোর জন্য না করেছি। আমার মনে হয় সরাসরি কথা বলাটাই আমাদের জন্য ভালো হবে। আপনারা আশাবাদী হয়ে এসেছেন, তার জন্য আমি দুঃখিত। আমাদের পারিবারিক কিছু সমস্যা আছে, যার জন্য আমি এখন আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত না। আরো 2-3 বছর পর ভেবে দেখবো, হয়তো বা আমাদের পছন্দ করা ছেলের সাথেই দিব।
পছন্দ করা ছেলের কথা শুনে কাব্য কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে গেছে। তার মানে কি তানিশার আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে? তানিশা এতদিন তাকে বলেনি কেন? তবে কি আবির এতদিন তাকে এই কথাটা বলতে চেয়েছে? কাব্য কি বলবে বুঝতে পারছে না। আপনার কথা ঠিক বুঝলাম না। পছন্দ করা ছেলে মানে তানিশার কি আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে? না, তাহলে পছন্দ করা ছেলে বলার কারণটা কি জানতে পারি? আমি হয়তো তানিশা সম্পর্কে আপনাদের কিছু বলিনি। তানিশা তার বাবার কথা শুনে হতবাক হয়ে আছে। তানিশার সম্পর্কে কি এমন কথা যেটা আবির জানে অথচ সে নিজে জানে না? বিয়ের জন্য নিজে থেকে না করছে কেন? পছন্দ করা ছেলে বলতে কি বোঝাতে চাইছে? সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তানিশা রুম থেকে বেরিয়ে এসে তার বাবাকে বলল, বাবা, আমার সম্পর্কে কি এমন কথা যেটা আমি নিজে জানি না? তুই এখানে? বাবা প্লিজ বলো, আমার সম্পর্কে কি এমন কথা যেটা আমি নিজেও জানি না? তেমন কিছু না মা, তুই নিজের রুমে যা, আমি তোকে পরে বলবো। এদিকে কাব্য তানিশার দিকে অপলক তাকিয়ে আছে। একটু আগেও যে মানুষটাকে নিয়ে কাব্য নিজের অজান্তে স্বপ্ন বুনতে শুরু করেছিল, আজ নিমিষেই কি সব শেষ হয়ে গেল? তানিশা কাব্যের দিকে তাকিয়ে দেখে কাব্য তার দিকে তাকিয়ে আছে। আজ কাব্যের চোখে রাগ না, তানিশাকে হারানোর ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছে। তানিশা হয়তো কাব্যের হাত থেকে বাঁচতে চেয়েছে, কিন্তু কাব্যের চোখে এ ভয়টা কখনো দেখতেই চায়নি। তানিশা কিছু না বলে তার রুমে চলে যেতেই তার বাবা আবারও বলল, আপনারা যা জানার আবিরের থেকে জেনে নিয়েন। পরের দিন অফিসে কাব্য আবিরের থেকে সবকিছু শুনে পকেটে হাত দিয়ে জানালা দিকে বাহিরে তাকিয়ে আছে। সামান্য একটা বিষয়ের জন্য কাব্য তানিশাকে ছাড়তে পারবে না। যদিও বিষয়টা কাব্যের কাছে সামান্য হতে পারে, কিন্তু তার পরিবারের কাছে হয়তো অনেক বড়। কাব্যকে চুপ থাকতে দেখে আবির আবারও বলতে লাগলো, দোস্ত, আমি আগেও অনেকবার তোকে বলতে চেয়েছি কিন্তু তুই এড়িয়ে গিয়েছিস। জানি তুই অনেক হার্ট হয়েছিস, কিন্তু আমার কিছু করার নেই। ডাক্তার রাফসানের বিষয়টা তানিশা জানে? তুই তো জানিস ওর স্বভাব যে কেউ কাউকে ভাই বানানো। বেচারা ভাই ডাক শুনতে শুনতে তাদের বাসায় আসাও বন্ধ করে দিয়েছে। তাহলে নো প্রবলেম। আমার ডেভিল কুইনের মধ্যে এই বিশেষ গুণ আছে যা আমার কাছে অনেক ভালো লাগে। প্রবলেম আছে? আঙ্কেল আন্টি যখন তানিশার সম্পর্কে জানবে তখন তার মা বাবাকে বলতে যাবে? কে আবার? আমি বলবো। তাদের অধিকার আছে বিষয়টা জানার। রাইট, তাহলে তো টুম্বারও জানার অধিকার আছে। তার বিএফ এর ভার্সিটিতে অনেক মেয়েদের সাথে অ্যাফেয়ার ছিল, যেমন রাহি, তুলি, আনিকা, নিহা। দোস্ত প্লিজ, তুই যে কোনো কথা টুম্পার সাথে কম্পেয়ার করিস কেন? মা বাবার কানে যেন কথাটা না পৌঁছায়। বাই চান্স পৌঁছে গেলে টুম্পার কানেও কথাগুলো পৌঁছাতে দেরি হবে না। তুই দোস্ত নাকি দুশ্মন মাঝে মধ্যে বুঝে উঠতে পারি। তুই বিষয়টা সিরিয়াসলি না নিয়ে ভুলে যা প্লিজ, তোর জন্য ভালো হবে। যদি টুম্পার সাথে এমনটা হতো তাহলে? আবির কাব্যর দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার কাছে বলার মতো কিছুই নেই। কি হলো, চুপ করে আছিস কেন? অ্যাকচুয়ালি বিষয়টা তুই যতটা ইজিলি নিচ্ছিস। আমি কোনো এক্সকিউজ শুনতে চাইনি। আই নিড অ্যান্সার। তুই কি ওকে ছেড়ে দিতিস? নো, বিকজ আই লাভ হার। গুড, আমি আজ সন্ধ্যায় তানিশার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিব। বিকেলে তানিশা নিজের সত্যিটা জানার পর কিছুক্ষণ চুপ থেকে নিজের রুমে গিয়ে রাফসানকে কল করলো। রাফসান কল রিসিভ করতে তানিশা বলতে লাগলো, ওই বজ্জাত রাফসানের বাচ্চা, তুই আমার এত বড় ক্ষতি করে হসপিটালে লুকিয়ে আছিস। শালা নাইজেরিয়ান, উগান্ডা, কালো ছাগল, নেংটি ইঁদুর, মুখ পড়া হনুমান, পচা শুটকি, পচা আলু, তোরা ছুরি দিয়ে কুচি কুচি করে ভুনা খিচুড়ি করে রান্নার সাথে খেয়ে ফেলা উচিত। তোকে কুপিয়ে কিমা কিমা করে পরোটার সাথে খেয়ে আমার প্রতিশোধ নিব। তুই শুধু আমার সামনে আয়। তানিশা, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে একটু দেখা করতে পারি প্লিজ? তুই আমার সামনে আসলে তো তোকে আমি রান্না ছাড়াই কাঁচা খেয়ে ফেলবো। প্লিজ তানিশা। তোর দেখা করার ইচ্ছা থাকলে তুই বাসায় আয়, তোকে আমি দেখে নিব। আমি সন্ধ্যায় আসছি। তানিশা কল কেটে মন মনে বলতে লাগলো, ওই মুখ পড়া রাফসান এতদিন তার কি ট্রিটমেন্ট করেছে সে এটাই জানে না। এখন তার নিজের উপরই রাগ হচ্ছে। একটা চাইনিজ কুড়াল খোঁজে রাখতে হবে যেন বজ্জাতটা আসার সাথে সাথে কোপানো শুরু করতে পারে। কোথায় যাচ্ছিস? বজ্জাত রাফসানটা নাকি আসছে, ওই বজ্জাতের জন্য চাইনিজ কুড়াল খুঁজতে যাচ্ছি যেন আসা মাত্র কুপাতে পারি। ও আচ্ছা, বাদ দে, তোর সাথে একটা কথা ছিল। কি বলো? কাব্য তোর সাথে দেখা করতে চাইছে আজ সন্ধ্যায়। আমি মামাকে বলে তোকে নিতে এসেছি। আমি যাব না। আমার বন্ধু বলে বলছি না, কাব্য ছেলে হিসেবে অনেক ভালো। ওর মতো ছেলে হাজারে একটাও পাওয়া যাবে না। ও কি বলতে চায় সেটা না হয় একবার শুনে আয়। কিন্তু ভাইয়া, আমার জন্য লাস্ট টাইম প্লিজ। আচ্ছা, আমি তৈরি হয়ে আসছি। তানিশা তৈরি হয়ে আবিরের সাথে বেরিয়ে গেল। কাব্য আগে থেকে অপেক্ষা করছিল।
আবির আর তানিশাকে দেখা মাত্র কাব্য এগিয়ে এসে আবিরকে জড়িয়ে ধরলো। থ্যাঙ্কস ইয়ার। তোর জন্য এতটুকু তো করতেই পারি। আমি ওইদিকে আছি, তোরা কথা বল। অ্যাকচুয়ালি ওকে, আই আন্ডারস্ট্যান্ড। বেশি লেট করিস না, ওকে? বাসায় পৌঁছে দিস। বাই। ওকে বাই। ভাইয়া শোনো, কি? মুখ পোড়া রাফসানটা মনে হয় চলে এসেছে। আমি না গেলে ওকে কুপাবে কে? স্টপ ইট তানিশা, চলো আমার সাথে। কোথায়? বিশ্বাস আছে আমার উপর? তাহলে চলো। তানিশা চুপচাপ গাড়িতে বসে আছে, কোনো কথা বলছে না। জানালার কাজগুলো নামানো, অন্ধকার রাস্তায় মাঝে মাঝে বাতাসে তানিশার লম্বা চুলগুলো উড়ে এসে কাব্যর মুখে ছুঁয়ে যাচ্ছে। দুজনের কাছে ভালোই লাগছে সময়টা। অনেকটা পথ পেরিয়ে রাস্তার পাশে ছোট একটা চা দোকানের সামনে কাব্য গাড়িটা থামলো। এখানে চা অনেক ভালো লাগে, খাবে? এই দোকানের চা? চলো। তানিশা পুরো ভ্যাবাচাপায় খেয়ে গেল। সে ভেবেছে কাব্য তাকে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে। কাব্য যে এমন জায়গায় আসতে পারে তা হয়তো জানা ছিল না। কাব্য গাড়ি থেকে নেমে যেতে তানিশা তার পিছু পিছু গেল। চাচা 2 কাপ চা দেন তো। নাইল বাবা, তুমি যে? আপনার দোকানের চায়ের স্বাদ ভুলতে পারি না, তাই বারবার চলে আসি। এটা কি আমাদের বমুনি? এখনো হয়নি, আশা করি খুব জলদি হয়ে যাবে, দোয়া করবেন। তানিশার দিকে কাব্য 1 কাপ চা এগিয়ে দিল। তানিশা তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আজ কেন জানি কাব্যকে অন্যরকম লাগছে। এই ডেভিলের মন সত্যি অনেক ভালো। হয়তো এতদিনে তানিশা কথাটা বুঝে গেছে। তানিশা চায়ে চুমুক দিচ্ছে আর চোখে কাব্যের দিকে তাকাচ্ছে। কাব্য কিছু একটা নিয়ে ভাবছে, তখনই তার মোবাইলে কল আসলো। অল ডান, ওকে, আমরা জাস্ট 5 মিনিটের মধ্যে আসছি। কাব্য কথা শেষ করে তানিশার হাত থেকে চায়ের কাপটা রেখে তানিশার হাত ধরে চলে যেতে যেতে বলল, চাচা চলে যাচ্ছি, পরে আবার আসবো। বৌমনিকে পরের বার নিয়ে এসো। কাব্যের এমন তাড়াহুড়ো দেখে তানিশার মাথায় কিছুই ঢুকছে না। কাব্য তানিশাকে নিয়ে একটা খোলা মাঠের কাছে নিয়ে চলে গেল। তানিশা গাড়ির ভেতরে থেকে বাহিরে তাকিয়ে পুরো হা হয়ে আছে। একবার কাব্যের দিকে তাকিয়ে কাব্য কিছু বলার আগে গাড়ি থেকে নেমে মাঠের মধ্যে চলে আসলো। সামনে টেবিলের উপরে তার পছন্দের চকলেট কেক রাখা আছে। টেবিলের চারপাশে অনেকগুলো ক্যান্ডেল জ্বালানো। খোলা আকাশের নিচে পুরো মাঠ জুড়ে অনেকগুলো ফানুস উঠছে। এই অন্ধকার রাতেও চারদিক আলোকিত হয়ে আছে। এই সময়টা এত ভালো লাগছে ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছে তানিশা অন্য কোনো গ্রহে আছে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাই এখন সে। কাব্য তানিশাকে পেছন থেকে কোমরে জড়িয়ে ধরে তার চুলমুখ গুজে দিয়ে বলে, মিস ডেভিল কুইন, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার কি শোনার সময় হবে? আজ তানিশার কাব্যকে একেবারের জন্য ছাড়তে ইচ্ছা করছে না। অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। কি? জন্মদিনে তোমার সাথে সেই প্রথম দেখায় অজানা এক ভালো লাগা অনুভব করেছি। প্রতিবার কোনো এক বাহানায় তোমার সাথে দেখা করা, তোমাকে বিরক্ত করার নেশায় আমি আসক্ত হয়েছি, যে নেশা কখনো কাটিয়ে উঠতে চাই না। আমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে চাই, শুধুই তোমাকে। জীবনের বাকি সময়টা তোমার বাচ্চামাগুলো মানিয়ে নিতে চাই। আমার রাগটা না হয় তুমি সামনে নিও, জানি পারবে। ওয়াদা করছি হয়তোবা পৃথিবীর সব সুখ তোমাকে এনে দিতে পারবো না, কিন্তু কষ্ট কি সেটা কখনো উপলব্ধি করতে পারবে না। বিশ্বাস করো, আজকাল তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। নিজেকে কেমন জানি ছন্নছাড়া মনে হয়। হয়তো বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমার কাছে আজ প্রথম কিছু চাইছি, এই ডেভিলটাকে কি একটু ভালোবাসা যায় প্লিজ? তানিশা চুপ করে আছে। কাব্য আজ এতটা আবেগের সাথে কথা বলছে, তানিশা না করতে পারছে না। হ্যাঁ, বলার মতো সাহস তার কাছে নেই, কারণ কাব্যকে সে কখনো পৃথিবীতে সুখ দিতে পারবে না। কাব্য হয়তো তার থেকে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্যতা বহন করে। কাব্য তানিশাকে চুপ থাকতে দেখে তাকে কাব্যর দিকে ফিরিয়ে তার দুগালে হাত দিয়ে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, ওকে, আই অ্যাম আন্ডারস্ট্যান্ড। জবাবটা পরে দিলেও চলবে। এখন কি কেক কাটা যায়? আফটার অল আজ আমাদের দেখা হওয়ার 1 মান্থ অ্যানিভার্সারি। আমি কখনো আপনাকে পিতৃত্বে সুখ দিতে পারবো না। আমি জানি, তুমি তো নিজে এখন একটা বাচ্চা। আমাদের বাচ্চার কি দরকার? আমার তো শুধু তোমাকেই চাই। তানিশা কাব্যর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। কেউ তাকে কখনো এতটা ভালোবাসবে বুঝতে পারেনি। বুঝবে কিভাবে? সারাক্ষণ তো শুধু কাব্যকে কুচি কুচি করা আর কোপানো চিন্তা মাথায় থাকে। ভালোবাসার কথা মাথায় আসবে কিভাবে? তবুও কাব্য তাকে এমন পাগলের মতো ভালোবাসে কেন? তানিশাকে চুপ থাকতে দেখে কাব্য আবারও বলল, দেখো, এই অন্ধকার রাতে চাঁদবিহীন আকাশে তোমার চারপাশে যেমন আলোকিত করেছি, তোমার জীবনের অন্ধকারগুলো কাটিয়ে আমার ভালোবাসায় রাঙিয়ে দিব। কষ্ট নামক ছায়া তোমার আশেপাশে আসতে দিব না। দ্যাটস মাই প্রমিস। তানিশা কিছু না বলে কাব্যর কথার উত্তরে মিষ্টি একটা হাসি দিল। কাব্য তানিশার হাত ধরে কেক কেটে তাকে খাইয়ে দিল।
কাব্য হা করে দাঁড়িয়ে আছে তানিশা তাকে কেক খাইয়ে দেওয়ার জন্য। কি হলো, আপনি এইভাবে হা করে দাঁড়িয়ে আছেন কেন? তানিশা, দ্যাটস নট ফেয়ার। আমি তোমাকে খাইয়ে দিলাম আর তুমি? আমি কি বলছি নাকি যে আমাকে খাইয়ে দেন? আর আপনি কি ছোট বাচ্চা যে আপনাকে খাইয়ে দিতে হবে? নিজে খেতে পারেন না? হাত নেই আপনার? নিজের কাছে নিজে না করে অন্যের আশায় হা করে দাঁড়িয়ে থাকতে লজ্জা করে না আপনার? আপনি তো দেখি আস্ত একটা অলস, অলস কোথাকার। হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনাকে না খাইয়ে রাখা উচিত। খাবো না, আমি নাও হ্যাপি। না খেলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে বাসায় দিয়ে আসেন। কাব্যর এবার নিজের উপর রাগ হচ্ছে। কার সাথে রাগ দেখাচ্ছে সে? এই মেয়ে কি কখনো তার রাগ ভাঙাতে আসবে নাকি? ফাজিল মেয়ে একটা, সবসময় তার রোমান্টিক মুড নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকে। চলো। রাত 10টায় কাব্য তানিশাকে তার বাসায় পৌঁছে দিল। পুরো রাস্তায় তানিশা অনেক বকবক করেছিল। কাব্য তার সাথে একটা কথা বলেনি। তানিশা বাসায় গিয়ে দেখে রাফসান এখনো তার অপেক্ষায় বসে আছে। তুই এখনো বসে আছিস? আজকে আমি তোর 12টা বাজাবো। তানিশা ওয়েট। ওয়েট মাই ফুড। আজকে তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রাফসান কি বলে একবার শোন মা। বাবা, তুমি নাইজেরিয়ান উগান্ডার পক্ষ নিয়ে কথা বলছো কেন? একবার আমাকে বলার সুযোগ দাও প্লিজ। কি বলবি বল। তুমি এইভাবে তুই তুকারি করে কথা বলছো কেন? তোকে বড় ভাইয়ের মতো সম্মান করতাম, কিন্তু তুই এটার যোগ্য না। আঙ্কেল, যদি আপনারা কিছু মনে না করেন, আমি তানিশার সাথে পার্সোনালি কিছু কথা বলতে চাই। ঠিক আছে। 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? চাইনিজ কুড়ালটা আনতে। রাফসান ভাবছে তার 2 বছরের প্ল্যান আজ সাফল্য অর্জন করবে। পরিবারকে তো সামলে নিয়েছে, এখন শুধু তানিশাকে বাকি। তানিশা রান্নাঘরে গিয়ে অনেক খুঁজে একটা ছুরি নিয়ে আসলো। বজ্জাদের হাড্ডি, এবার কি বলবি বল। তানিশা, তুমি কবে নিজেকে চেঞ্জ করবে? তোকে উপরে পাঠিয়ে তারপর। প্রথমে আই এম সরি, আমি কখনো তোমাকে আমার বোনের চোখে দেখিনি, আর দেখবো না। আমি জানি সেদিন ভুলটা আমার ছিল। আমি আমার ভুলটা শুধরে নিতে চাই, সে 2 বছর আগে থেকেই। কিভাবে শুধরাবি? তুই তো অপারেশন করে ভেতরের সব কেটে ছেটে ফেললি। তার চেয়ে বড় কথা, তুই আস্ত একটা লুচ্চু। ইচ্ছে তো করছে তোকে কুচি কুচি করে নেংটি ইঁদুরকে খাইয়ে দেই। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। অ্যাক্সিডেন্টের অনেক আগে থেকেই তোমাকে কখনো বলতে পারিনি, বাট ইটস ট্রু দ্যাট আই রিয়েলি লাইক ইউ। তোমার পরিবারের পক্ষ থেকে আঙ্কেল হ্যাঁ বলে দিয়েছে। আমি কাল পর্যন্ত তোমার জবাবের অপেক্ষা থাকবো। মুখ পোড়া হনুমান, লাল পিঁপড়া, কালো কুমির, গুরিলা, তেলা পোকা, লুচু কেচু, তুই বের হ আমার বাড়ি থেকে। আজকে চলে যাচ্ছি, কালকে তো আবার আসবো। তুই আবার আসলে তোকে ঝাড়ু দিয়ে পিটাবো। হ্যাজ ইউর উইশ, বাই। তোর বাইরের গুষ্টি কিলাই। তোকে আলুর সাথে সিদ্ধ করে পচা আলুর পরোটা বানিয়ে খাবো। রাফসান চলে গেল। তানিশা কারোর সাথে কথা না বলে রাগে গজগজ করে বিছানা গিয়ে শুয়ে পড়ল। রাত 11টায় কাব্য ছাদে মোবাইল হাতে নিয়ে বসে আছে। তানিশাকে কল করবে কিনা এটাই ভাবছে। মেয়েটা এমন কেন? কারো অনুভূতির কোনো মূল্য নেই তার কাছে। কাব্য অনেক ভেবে তানিশাকে একটা কল করলো। ততক্ষণে তানিশা ঘুমের বিভোর। কাব্য এটাই বুঝতে পারে না মেয়েটা এত তাড়াতাড়ি ঘুমায় কিভাবে। কাব্য আবার কল করলো। তানিশা ঘুম ঘুম চোখে দেখে কাব্য কল করেছে। কিছু বলবেন? কিছু বলবেন মানে? না বললে আমার ঘুম ভাঙালেন যে। একবার তোমাকে আমার ঘরে বউ করে নিয়ে আসি, তারপর তোমার ঘুমের 12টা বাজাবো। তুই ঘুমাও কিভাবে সেটাই দেখবো। আপনি আস্তে একটা লাল বান্দর। আমি যাব না আপনার ঘরে। তোমাকে আসতে হবে না, আমি নিজেই তোমাকে কোলে তুলে নিয়ে আসবো। আমি রুমের দরজা লক করে বসে থাকবো, আপনি তখন কিভাবে আসবেন? দরজা ভেঙে তোমাকে জোর করে তুলে নিয়ে আসবো। হয়েছে? আপনাকে আর অযথা ডেভিল বলি নাকি? আপনি আস্তে একটা নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, মুখ পোড়া হনুমান, লাল বাদর, কালো কুমির। ওয়েট এ মিনিট, কালো কুমির ও কাব্য নাকি? হ্যাঁ, যেগুলো আপনার মতো মানুষ সেগুলোকে কালো কুমির বলে। এটাও জানেন না? না, তোমার থেকে প্রথম জানলাম। জানি না আরো কত আজব কিছু জানতে হবে। আপনার জানা শেষ হয়েছে? আমার অনেক ঘুম আসছে। সরি সুইটহার্ট, আমি সবেমাত্র কথা বলতে শুরু করেছি। পরের দিন সকালে তানিশার বাবা মা তার সাথে কথা বলার জন্য আসলো। কালকের রাফসানের কথাই তুই কি সিদ্ধান্ত নিলি? মা, আমি ওই বজ্জাত মুখ পোড়া হনুমানটাকে বিয়ে করব না। রাফসান ছেলে হিসেবে অনেক ভালো। রাফসান অনেক আগেই আমার কাছে বিয়ে প্রস্তাব দিয়েছিল। তুই তো তাকে বাইরের চোখে দেখতি, আমি তোকে জানাইনি। কিন্তু কাল রাতে আমি অনেক ভেবে তাকে হ্যাঁ বলে দিয়েছি। কিন্তু বাবা, আমার বিশ্বাস তুই আমার সিদ্ধান্তে অমর্যাদা করবি না। আমি জানি তুই একদিন সুখী হবি। তানিশা কিছু না বলে ভার্সিটিতে চলে গেল।
তার মা বাবাকে না করার মতো সাহস তার নেই, কিন্তু কাব্য যদি জানতে পারে তখন তার কি হবে, এটা ভেবে তার মাথা ঝিমঝিম করছে। তানিশা একরাশ চিন্তা নিয়ে বান্ধবীদের পাশে বসে আছে। কিরে, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আর তোর কিসের প্রবলেম? আর বলিস না বোন, আমার জীবনটা শেষ। ওই বজ্জাত মুখ পোড়া রাফসানের সাথে বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। এখন যদি ডেভিল জানতে পারে, আমাকে মনে হয় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কিমা বানাবে। বজ্জাত মেয়ে, তুই জানিস না ভাইয়া তোকে পছন্দ করে? এখন তো ইচ্ছে করছে আমি তোকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কিমা বানিয়ে দেই। যদি ভাইয়া জানতে পারে, তোকে কোপানোর আগে কাঁচা চিবিয়ে খাবে। এখন আমার কি হবে? কি আর হবে, এতদিন যা পাপ করেছিস এখন আমাদের ফুসকা খাই তা মোচন কর। দোয়া করব যেন ডেভিল তোকে কাঁচা চিবিয়ে না খেয়ে রান্না করে খায়, আর আল্লাহ যেন তোকে জান্নাতবাসী করে। আমিন। শয়তান কান কাটা পেতনি, আগে তোকে জাহান্নামে পাঠাবো, তারপর আমি জান্নাতে যাব। তোরা তো জান্নাত জাহান্নাম ঠিক করে ফেললি, তাহলে আমি কোথায় যাব? কোথায় আবার? আমার সাথে তোকে জান্নাতে নিয়ে যাব। তুই যাবি জান্নাতে? তুই তো আস্ত একটা কুকর্মী ডাইনি, সারাদিন মানুষকে কোপানোর চিন্তায় থাকিস। তোকে তো আমি এক্ষুনি। এদিকে তানিশার কিছু বলতে যাবে তখনই তার মোবাইলে কল আসলো। মোবাইলটা হাতে নিয়ে দেখে কাব্য কল করেছে। কাব্য নাম্বারটা দেখে তার কলিজা শুকিয়ে গেছে। এখন রিসিভ করবে কিনা এটাই ভাবছে। কি হলো, এত ভাবছিস কেন? কল রিসিভ কর। রিসিভ করে কি বলবো? যা ইচ্ছে বল, না হয় ভাইয়া রেগে যাবে। তানিশা কিছুটা দূরে গিয়ে কল রিসিভ করে চুপ করে দাঁড়িয়ে আছে। কি করছো? কি হলো, কথা বলছো না যে? কি বলবো? সেটাকে আমাকে বলতে হবে নাকি? যা ইচ্ছে বলো। আপনি আর কখনো আমার কাছে কল করবেন না। মনে করবেন আমি আপনার জীবনে একটা দুঃস্বপ্ন, এটা ভেবে আমাকে ভুলে যান প্লিজ। সরি সুইটার, আমার এখন এসব শোনা একদম মুড নেই, অন্য কিছু বলো। আসলে আপনাকে কিভাবে বলি, কাল রাতেই বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। হোয়াট? কি বলে তুমি? না মানে বলছি আমার কাজ শুরু হয়ে গেছে। তার আগে কই কিছু না, আমি রাখছি। তানিশা ভয়ে কল কেটে মোবাইল বন্ধ করে ব্যাগ নিয়ে ভার্সিটি থেকে চলে যেতে লাগলো। কিরে, কোথায় যাচ্ছিস? বন্ধুয়া করি যাতে অ্যানাকন্ডার হাত থেকে বেঁচে ফিরতে পারি। আরে শোন, যদি বেঁচে ফিরি তাহলে শুনবো। তানিশা ভার্সিটি থেকে চলে গেল। কাব্য ঠিক শুনলো নাকি কিছু ভুল? তানিশাকে আবার কল করলো কিন্তু ফোন বন্ধ। প্রচন্ড রাগ উঠে যাচ্ছে কাব্যর, সাথে সাথে আবিরকে কেবিনে ডাকলো। কিরে, কেন ডাকলি? কাল রাতে তানিশের বাসায় কি হয়েছে? কালকে মামা রাফসানকে হ্যাঁ বলে দিয়েছে। আজ বিকেলে হয়তো ডাক্তার রাফসান তার পরিবার নিয়ে তানিশাকে দেখতে আসবে। আজকে ওদের বিয়ে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। আমি তো তোকে আগেই বলেছিলাম তুই অযথা তানিশার পিছনে ঘুরছিস, কিন্তু তুই বলে কাব্যর দিকে তাকাতেই দেখে কাব্য তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই তাকে কাঁচা খেয়ে ফেলবে। আবির ভয় বলতে লাগলো, দেখ ভাই, এটা তোদের নিজেদের ব্যাপার, আমার কাজ আছে, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আমার কেবিনে। আমি তানিশার বাবার সাথে আজকেই কথা বলতে চাই। কিন্তু তুই খুব ভালো করে জানিস এক্সকিউজ আমার কাছে কতটা বিরক্তিকর। ওকে, আমি মামার সাথে কথা বলছি। বিকেলে কাব্য আবিরের সাথে তানিশার বাসায় ড্রয়িং রুমে বসে আছে। তানিশার পুরো পরিবার উপস্থিত। তানিশা এক কোণে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর কাব্য তার দিকে। খুব ভালো করে বুঝতে পারছে তানিশা অনেক ভয় পাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তানিশার বাবা চলে আসতে কাব্য বসা থেকে উঠে ওনাকে সালাম জানালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। অবশ্যই, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। আমি জানি তুমি এখানে কি বলতে এসেছো, তবুও তুমি কি বলবে বলো। আঙ্কেল, আমি প্রত্যক্ষভাবে কথা বলতে পছন্দ করি। আপনার মেয়ে কোনো বাজারের পণ্য না যে কেউ তার একটা ক্ষতি করলো, আর আপনি ক্ষতিপূরণ হিসেবে তার কাছে সেই পণ্য বিক্রি করে দিলেন। হয়তোবা ক্ষতিপূরণের জন্য সেই ব্যক্তি পণ্যটা কিনে নিবে, সে কি সেই পণ্যের সঠিক অপব্যবহার করবে? কখনোই না। কারণ যে ব্যক্তি পণ্য ক্রয় করার মাঝে সে কি করে ওই পণ্যটা সারা জীবন সুরক্ষিত রাখবে? আপনার মেয়ে আপনার মাথার মুকুট, সে কোথায় কার সাথে কিভাবে সুখী হবে সেটা দেখার দায়িত্ব আপনার। আপনি তার জন্য এমন একটা হাত খুঁজবেন যে হাত আপনার মতো আপনার মেয়ের দায়িত্বটা বহন করবে, তার স্বপ্নগুলো হাসি মুখে নিজের করে পূরণ করবে, যার উপর আপনি ভরসা করতে পারেন। হ্যাঁ, আপনার মেয়ে সুখী হবে। ডাক্তার রাফসানের উপর সে ভরসা আছে আপনার? তুমি কি বোঝাতে চাইছো? এটাই ডাক্তার রাফসান তার 2 বছর আগের একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছে, আর আমি আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চাইছি। বাকিটা আপনার সিদ্ধান্ত। তানিশা বাবা মাথা নিচু করে বসে আছে। কাব্যর কথাগুলো ভাবনীয়। তানিশা অপূর্ণ কাব্যের দিকে তাকিয়ে আছে।
কাব্য তার সম্পর্কে যতটা গভীরভাবে ভাবছে হয়তো সে নিজের জন্য কখনো এতটা ভাবেনি। এটা সত্যি, তানিশার ছোট ছোট স্বপ্নগুলো শুধু মাত্র কাব্য পূরণ করতে পারবে, তার জীবনটা ভালোবেসে রাঙিয়ে দিতে পারবে। কারণ কাব্যর থেকে বেশি তানিশাকে আর কেউ ভালোবাসতে পারবে না। কাব্য তানিশার বাবাকে চুপ থাকতে দেখে বর্ষা থেকে উঠে তানিশার দিকে এগিয়ে গেল। এটা সত্যি, কাব্য তানিশাকে অনেক ভালোবাসে, কিন্তু পরিবারের সম্মতি ছাড়া কোনো সম্পর্ক জড়াতে চায় না। তানিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি এই বিয়েতে সুখী হবে? তুমি যদি একবার হ্যাঁ বলো, আমি নেক্সট টাইম তোমার সামনে কখনো আসবো না, আই প্রমিস। তানিশা তার বাবার দিকে তাকিয়ে ভাবছে, সকালে তার বাবা অনেক বিশ্বাস নিয়ে তার কাছে এসেছিল, এখন যদি না বলে হয়তো তার বাবা অনেক কষ্ট পাবে। কিন্তু সে তো এই বিয়ে করতেই চাইছে না। বাবার খুশির জন্য কাব্যর দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, হ্যাঁ। কাব্য একটা তাচ্ছিল হাসি দিয়ে মাথা নাড়াতে নাড়াতে বলল, থ্যাঙ্কস সত্যিটা বলার জন্য। আমি সত্যি মন থেকে চাই তুমি সুখী হও। আবির বসা থেকে উঠে তানিশার দিকে এগিয়ে গিয়ে বলল, তানিশা তুই মিথ্যে বলছিস কেন? আবির, আমি আমার উত্তর পেয়ে গেছি, চলো এখান থেকে। কিন্তু কাব্য, আমি জানি। আমি আর কিছু শুনতে চাই না, তুই চল এখান থেকে প্লিজ। কাজটা তুই ভালো করিস নি। তানিশাকে কথাটা বলে আবির কাব্যকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। তানিশার কাছে আজ কাব্য এটা আশা করেনি। আজকের পর দ্বিতীয়বার কখনো তানিশার সামনে আসবে না, নিজের সাথে নিজেই ওয়াদা করে ফেললো কাব্য। আজ প্রথম কাব্যর চোখ দুটি ছলছল করে আসছে। আবির কাব্যর দিকে তাকিয়ে বুঝতে পারছে অনেকটা কষ্ট পেয়েছে। কাব্যর এমন অবস্থার জন্য হয়তো সে নিজেই দায়ী। কাব্য নিজেকে সামলে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করে তানিশার বাসা থেকে অনেক দূরে চলে গেল। আবির মাথা নিচু করে বলল, আই এম সরি। আমার প্রথম দিন তোকে সাবধান করে দেওয়া উচিত ছিল। এখানে সরি বলার মতো কিছুই নেই। এখন কি করবি? তুই কি ভাবছিস আমি তোর বোনের জন্য দেবদাস হয়ে বসে থাকবো? মানে? তোর বোনকে জানিয়ে দিস 15 দিনের মধ্যে আমি বিয়ে করব। আমার বিয়ের মধ্যে তোর বোনকে গেস্ট হিসেবে ইনভাইট করব। কারণ নাহিল মাহমুদ কাব্য কখনো কোনো কিছু পাওয়ার অপেক্ষা করে না, তার জন্য ভালো কিছু নিজে থেকেই অপেক্ষা করে। কাব্য চলে যাওয়ার পর তানিশা রুমে বসে কান্না করছে, কারণ কাব্য বাধা করেছে আজকের পর কখনো আর তানিশার সামনে আসবে না। তানিশার বাবা কাব্যর বলা কথাগুলো চিন্তা করে তানিশার রুমের দরজার সামনে আসতেই দেখে তানিশা কান্না করছে, আর তান্নিমা একটা করে টিস্যু এগিয়ে দিচ্ছে। তান্নিমা তার বাবাকে দেখে তানিশাকে জিজ্ঞাসা করতে লাগলো, আপ্পি তুমি কান্না করছো কেন? ডেভিল চলে গেছে। ও আচ্ছা, এই জন্য? ডেভিল আমাকে অনেক ভালোবাসে। তাতে কি হয়েছে? ডেভিল চলে গেছে বলেছে আর কখনো আসবে না। না আসলে তোমার কি? ওই বজ্জাত মেয়ে, তোকে বলছি না ডেভিল আমাকে ভালোবাসে, ডেভিলের মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না। ডেভিল চলে গেছে। রাফসান ভাইয়াও তোমাকে অনেক ভালোবাসে। কে বলেছে তোকে ডেভিলের মতো কেউ আমাকে ভালোবাসে না? ওই বজ্জাত মুখ পোড়া রাফসানের জন্য ডেভিল আজকে চলে গেছে, আর কখনো আসবে না। তুমি ভালোবাসো কাব্য ভাইয়াকে? আমি কেন বাসতে যাব? তাহলে আর এত কান্নাকাটি করছো? আসলেই তো, আমি কান্না করছি কেন? আমার কেন জানি নিজে নিজেই কান্না চলে আসছে। তানিশার বাবা বুঝে গেছে এখন তার কি করতে হবে। উনি ডাক্তার রাফসানকে কল করে বাসায় ডাকলেন। সন্ধ্যার মধ্যে রাফসানও চলে আসলো। আচ্ছা, তোমাকে কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি, কিন্তু কিভাবে শুরু করবো এটা বুঝতে পারছি না। আঙ্কেল, নিজের ছেলে ভেবে বলতে পারেন। আমার মেয়ে তোমার সাথে সুখী হবে না। একটা অ্যাক্সিডেন্টের জন্য তুমি নিজেকে অপরাধী ভাবছো, যেটা আমার মেয়ের ভাগ্যে ছিল। এই জন্য হয়তো তুমি তানিশাকে বিয়ে করতে চাইছো, কিন্তু আঙ্কেল, এক পক্ষের রায় নিয়ে কথা বলা ঠিক না। আমি একজন পেশাগত ডাক্তার, আমার কাজ মানুষের সেবা করা। 2 বছর আগে হয়তো অ্যাক্সিডেন্টটা আমার জন্য হয়েছে, কিন্তু অপারেশনের জন্য আমি দায়ী নই। আর আমি কখনো নিজেকে অপরাধী ভেবে বিয়ের প্রস্তাব রাখিনি। আমি তানিশাকে অ্যাক্সিডেন্টের অনেক আগে থেকে পছন্দ করতাম, আর সেজন্যই হয়তো সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে? আমি তানিশাকে প্রথম রাস্তায় দেখেছিলাম, একটা ছেলেকে ইচ্ছে মতো বকতে। সবার কাছে তার কথাগুলো অদ্ভুত মনে হলেও আমার কাছে অসাধারণ লেগেছিল। বলতে পারেন আমার প্রথম ভালো লাগা। তখন থেকে তানিশার পিছু করা, তার সাথে কথা বলা, ভাগ্যক্রমে আপনাদের সাথে আত্মীয়তা, সব মিলে ভালো লাগাটা কখন যে ভালোবাসায় পরিণত হয়ে গেছে বুঝতেই পারিনি। তানিশার সম্পর্কে সব জানার পর এটা বুঝে গেছিলাম, তার যাই হোক, তানিশাকে এত সহজে মানানো যাবে না। সেদিন অনুষ্ঠানে আপনাদের সবার সামনে তানিশা আমার সাথে বাজি ধরেছিল। শর্ত ছিল, সে যদি বাজিতে জিতে যায় তাহলে তাকে বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে। আমি ইচ্ছে করে সেদিনে বাজিটা হেরেছিলাম।
ভেবেছিলাম এই সুযোগে তানিশার সাথে একটু ভালো সময় কাটাতে পারবো, আমার মনের কথাটা বলতে পারবো। যেই ভাবা সেই কাজ। আমি তানিশাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার সময় সে বাজি জেতার খুশিতে এত বকবক করছিল যে আমি তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছিলাম। সামনে এসে ট্রাকটা আবার চোখে পড়েনি। হ্যাঁ, সেদিনের ক্ষতিটা তানিশার হয়েছিল, আর অপারেশনটা আমার হাতে। সেদিন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু তানিশার ভাগ্য হয়তো খারাপ ছিল, তাই সে তার মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমি এখনো চেষ্টা করছি তানিশাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য, কিন্তু রেজাল্ট একটাই, নেগেটিভ। তার জন্য আমি সত্যিই দুঃখিত আঙ্কেল। আজ পর্যন্ত তানিশা আমার সাথে যেভাবে আচরণ করে আমি হাসি মুখে মেনে নেই, কারণ ওর প্রতিটা কাজে আমার ভালো লাগার সৃষ্টি হয়, বিরক্তি নয়, বিকজ আই রিয়েলি লাভ হার। এদিকে তানিশার বাবা চুপ করে মাথা নিচু করে বসে আছেন। রাফসান ছেলেটা অনেক ভালো, কিন্তু ওনার মেয়ে কি এই ছেলের সাথে সুখী হবে? তানিশার বাবাকে চুপ থাকতে দেখে রাফসান আবারও বলল, আঙ্কেল, আপনার কি মনে হয় অন্য কোথাও তানিশাকে বিয়ে দেবেন আর সে সুখী হবে? কখনোই না, কারণ প্রতিটা পরিবার তার বংশধর চাইবে। আমি তো আমার পরিবারকে এটা বলতে পারবো তানিশার এই অবস্থার জন্য আমি দায়ী, কিন্তু অন্য কেউ কি বলবে? বলার মতো কিছুই নেই। শুরু হবে তানিশার জীবনে নিত্যদিনের অশান্তি, যেখানে তানিশা প্রতিনিয়ত মানসিক অত্যাচারে ভুগবে। কথাগুলো ভেবে দেখবেন। আমি আমার মতামত জানিয়ে দিলাম, বাকি আপনাদের সিদ্ধান্ত। আমি আপনার মতামত জানার অপেক্ষা থাকবো। কথাগুলো বলে রাফসান চলে গেল। তানিশার বাবা এখন কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না, তার মেয়ের ভবিষ্যৎ বলে কথা। তিনি আরো কিছুদিন সময় নিয়ে ভাবতে চায়। 1 সপ্তাহ হয়ে গেছে, তানিশা একদিনও ভার্সিটিতে যায়নি। মনমরা হয়ে ঘরে থাকে, কারণ কাব্য এখন আর তাকে কল করে বিরক্ত করে না। আগের মতো হয়তো ভালোবাসে না। তানিশাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে তার মামুনি বলল, তুই ঘরে মন খারাপ করে বসে থাকিস কেন? ভার্সিটিতে গিয়ে নীলা আর ঋতুর সাথে একটু কথা বললেও তো পারিস। মামুনি, আমি কোথাও যাব না। ভার্সিটি থেকে ঘুরে আয়, মন ভালো হয়ে যাবে। মামুনি, বললাম তো কোথাও যাব না। আমি বলছি তুই যাবি মানে যাবি, উঠে তৈরি হয়ে নে। তানিশা অনেকটা বিরক্তি নিয়ে তৈরি হয়ে ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে গিয়ে দেখে নীলা আজ ভার্সিটিতে আসেনি। কি রে, নীলা আসেনি? কিছুদিন হলো ও ভার্সিটিতে আসে না। কেন, ওর কি হয়েছে? ওর কিছু হয়নি, ওর ভাই নাকি বিয়ে করবে, তাই মেয়ে দেখতে যাবে হয়তো। ডেভিল বিয়ে করবে? হ্যাঁ, অলরেডি 7-8 জন মেয়ে দেখা হয়ে গেছে। বেটা অরুচি রোগী, কোনো মেয়েই নাকি তার পছন্দ হয় না। যদি আজকেরটা পছন্দ হয়ে যায়, সামনের সপ্তাহে বিয়ে হয়ে যাবে। তানিশা কিছু না বলে বসা থেকে উঠে কাব্যকে কল করলো। কাব্য অফিসের কিছু জরুরি ফাইল দেখছিল। তখন তার মোবাইলে কল আসলো। কে কল করেছে না দেখে কল রিসিভ করলো। এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। তোর পরে কথার গুষ্টি গিলে তুই এক্ষুনি আমার সাথে কথা বলবি। কথাটা শুনে কাব্য চোখ দুটি বড় বড় করে ফেললো। কানে থেকে মোবাইলটা নামিয়ে সামনে এনে দেখে মোবাইল স্ক্রিনে তানিশার নাম্বার। কাব্য আবারও মোবাইলটা কানে লাগিয়ে বলল, কিছু বলবে? কিছু বলবো মানে? ওই বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডা, লাল বান্দর, কালো কুমির, তুই নাকি বিয়ে করবি? ইয়া, এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম আছে। লুচুর হাড্ডি, তুই এতদিন আমাকে নিয়ে কত জায়গায় ঘুরলি, আমার কপালে চুমু দিলি, যখন তখন জড়িয়ে ধরলি, বললি আমি তোমাকে ভালোবাসি। আরে এই তোর ভালোবাসা? এখন অন্য মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস। আমাকে কি তোর কৈতরি মনে হয়? তুই যা ইচ্ছা তাই করবি আর আমি তোকে ছেড়ে দেব? লুচুর হাড্ডি, তোকে যদি সামনে পেতাম কুপিয়ে কিমা কিমা করে পরোটার সাথে খেয়ে ফেলতাম। কোন শাকচুন্নিকে তোর গলায় ঝুলাতে চাইছিস? তোর গলা কেটে কচুরি পানা ঝুলিয়ে দেবো। তোর সাহস থাকলে তুই আমার সামনে আয়, তোকে 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলবো। আর ইউ ডান? নাও লিসেন টু মি। নেক্সট টাইম তোমার মুখে যেন তুই তোকারি না শুনি। বাই চান্স যদি শুনি, আই সোয়ার 1 থাপ্পড়ে তোমার সব দাঁত ফেলে দেব। সারা জীবনের জন্য তোমার কানে শোনা বন্ধ হয়ে যাবে। মাইন্ড ইট। মাইন্ড ইট মাই ফুট। তুই আমার সাথে লুচুগিরি করবি আর আমি তোকে ছেড়ে দেবো? জাস্ট শাট আপ তানিশা। আমি তোমাকে কিছু বলছি না, তার মানে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই বলবে। তোমার জানা থাকা দরকার তুমি এই মুহূর্তে কার সাথে কথা বলছো। আমার সাথে কেউ উচ্চস্বরে কথা বলুক সেটা আমার পছন্দ না। আর হ্যাঁ, আমি বিয়ে করে যা ইচ্ছে তাই করি, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাতে তোমার কি? আর একটা কথা, নেক্সট টাইম কখনো আমাকে কল করবে না, কথাটা মনে থাকে যেন। প্রচন্ড রেগে কাব্য কল কেটে দিল। আর যাই হোক, সে তুই তুকারি সহ্য করতে পারে না। একা তো মেয়েটা নিজেই তাকে ভালোবাসে না, অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে, এখন কাব্য বিয়ে করলে দোষ? কাব্য কল কেটে দিতে তানিশা পুরো হয়ে দাঁড়িয়ে আছে। যে ছেলে তাকে সকাল সন্ধ্যা কল করে বিরক্ত করত, এখন নিজে বিরক্ত নিয়ে কল কেটে দিল। অনেক কান্না পাচ্ছে তার, ইচ্ছা করছে কিছুক্ষণ চিৎকার করে কাঁদতে, কারণ এখন আর কাব্য তাকে ভালোবাসে না। বিয়ে করে তার সব ভালোবাসা অন্য একজনকে দিয়ে দিবে। আজকের পর তানিশাও তার থেকে কল করবে না।
তানিশা বাসায় গিয়ে নিজের রুমে বসে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার মামুনি এসে দেখে তানিশা একা একা ফুপিয়ে কাঁদছে। তার মামুনি এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা, তুই এইভাবে কাঁদছিস কেন? অ্যানাকন্ডা নাকি বিয়ে করবে, আমাকে বলেছে আমি যেন আর তাকে কল না দেই। আমি আর কোনো দিন ওই গন্ডাটাকে কল করব না। বজ্জারটা যেই শাকচুন্নিকে ইচ্ছে তার গলায় ঝুলুক, তাতে আমার কি? তুই কি কাব্যর কথা বলছিস? হ্যাঁ, ওই বজ্জার ডেভিল মুখ পোড়া হনুমান, লাল বান্দর, কালো কুমির, ডাইনোসর, গরিলার কথা বলছি। অ্যানাকন্ডাটা এখন আর আমাকে ভালোবাসে না। আর রাফসান? ওই বজ্জাত মুখ পোড়া হনুমান, কালো বান্দর, নেংটি ইঁদুর, কালো ছাগল, উগান্ডা, পচা আলু, রাফসানের নাম নিবি না আমার সামনে। তুমি যাও এখান থেকে, কেউ আসবে না আমার কাছে। তার মামুনিকে রুম থেকে বের করে দরজাটা ভেতর থেকে লক করে দিল। তানিশার মামুনি খুব ভালো করে বুঝতে পারছেন তার মেয়ের মন ভালো নেই। সন্ধ্যা হয়ে গেছে, এখনো তানিশা রুম থেকে বের হয়নি। সবাই অনেক ডাকাডাকি করছে, কিন্তু তার বের হবার কোনো খবর নেই। সকাল থেকে না খেয়ে আছে। সন্ধ্যায় কেউ একজন তানিশার রুমের দরজায় নক করছে বারবার। তানিশা প্রচন্ড রেগে এগিয়ে এসে দরজা খুলতে খুলতে বলল, এই বাড়ির সব কটি ডাইনোসরকে কুপিয়ে কুপিয়ে মারবো, তারপর আমি শান্তিতে জেলে গিয়ে ঘুমাবো। বলে দরজাটা খুলে দেখে কাব্য দাঁড়িয়ে আছে। কাব্যকে দেখে তানিশার গলা শুকিয়ে গেছে। আপনি? কাব্য ভিতরে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে তানিশার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। সাথে সাথে তানিশার কলিজাটাও শুকিয়ে গেছে। সকালে ডেভিলের সাথে যেভাবে আচরণ করছে, এখন মনে হয় তার প্রতিশোধ নিতে এখানে এসেছে, এই জন্য এমন ভাবে তাকিয়ে আছে। আমি জানি আপনি এখানে আমার উপর প্রতিশোধ নিতে এসেছেন। এখন যদি এক থাপ্পড়ে আমার সব দাঁত ফেলে দেন, আমি খাবো কিভাবে? না খেলে বাঁচবো কিভাবে? না বাঁচলে বুড়ি হব কিভাবে? বুড়ি না হলে মরবো কিভাবে? আমার জীবনটা তো শুরু হবার আগেই শেষ হয়ে যাবে। এমনি ওই বজ্জাত মুখ পোড়া রাফসান আমার জীবন অর্ধেক শেষ করে দিছে। আর যেটা বাকি আছে সেটা যদি আপনি শেষ করে দেন, কিভাবে হবে? আমাকে কৈতেরি ভেবে মাফ করে দেন। আমি আর জীবনেও আপনার সাথে তুই তুকারি করে কথা বলবো না। এই দেখেন কানে ধরছি। সকাল থেকে রুমে বসে কান্নাকাটি করছো কেন? এমনি। ডু ইউ লাভ মি? বলছি ভালোবাসো? না। ওয়েল, তাহলে আর কি করার, ভালো থেকো। বলে কাব্য দরজাটা খুলতে যাবে, তখনই তানিশা পেছন থেকে বলে উঠল, চলে যাচ্ছেন? এখানে থাকার তো কোনো মানে হয় না। তাহলে কেন এসেছেন? আঙ্কেল আন্টি রিকোয়েস্ট করেছিল তাই এসেছি। আই থিঙ্ক আমার এখানে আসাটা ঠিক হয়নি। শুনলাম আপনি নাকি বিয়ে করবেন। এখন বিয়ে করব না, মুড চেঞ্জ হয়ে গেছে। আর কিছু না। অবশ্য তোমার থেকে আর কিছু আশা করাটাও বোকামি। বাই দ্য ওয়ে, টেক কেয়ার, বাই। কথাটা বলে কাব্য রুম থেকে বেরিয়ে গেল। কাব্য গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে তানিশা তাকে একবারও ভালোবাসে কথাটা বলল না। এই কথাটা বললে কি এমন বড় ক্ষতি হয়েছে? তো ভালোবাসে না ঠিক আছে, তাই বলে কি তানিশার মনে কাব্য এতটুকু জায়গা করতে পারলো না? এই কথাটা যে কাব্যর মন মানতে চাইছে না, কিভাবে মানবে? বড্ড বেশি ভালোবেসে ফেলেছে মেয়েটাকে। তানিশার চোখ থেকে নিজের অজান্তে অঝরের নোনা জলগুলো পড়ছে। কাব্য হয়তো আগের মতো তাকে ভালোবাসে না, তাই তো আগের মতো জোর করে অধিকার খাটাতেও আসে না। ভালোই হয়েছে, তানিশার মাঝে যে অপূর্ণতা বিরাজ করছে, কাব্যের ভালোবাসা হয়তো কখনো পূর্ণতা খুঁজে পাবে না। রাফসানের জন্য এত কিছু, তাই রাফসানকে বিয়ে করাটাই তার জন্য ভালো হবে। বিয়ের পরে বজ্জাত মুখ পোড়া রাফসানের 12টা বাজাবে। তার পরিবারের খুশির জন্য এতটুকু সে করতেই পারে। তানিশার মতামতের উপর ভিত্তি করে তার বাবা রাফসানের সাথে বিয়ে ঠিক করলেন। এই সপ্তাহে এঙ্গেজমেন্ট, সামনের সপ্তাহে বিয়ে। রাফসান তো তানিশাকে নিজের করে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। তার 2 বছর স্বপ্নটা আজ সত্যি হতে চলেছে। আর যাই হোক, তানিশার চোখে এক ফোঁটা জল আসতে দিবে না। অনেক ভালোবাসবে তাকে। নিজের সাথে নিজেই ওয়াদা করলো সে। রাতে তানিশার মোবাইলে কল আসতে সে ভাবছে তার ডেভিল হয়তো কল করেছে। দৌড়ে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখে রাফসান। মুহূর্তে তানিশার মনটা খারাপ হয়ে গেল। অনেকটা বিরক্ত নিয়ে কল রিসিভ করলো। ভাইয়া কিছু বলবেন? আমি তোমার ভাইয়া না। সরি, আমার একটু সময় লাগবে। তোমার কি মন খারাপ? না, আমার তো খুশিতে তিরিং বিরিং লাফাতে ইচ্ছে করছে। রাফসান চুপ করে আছে। খুব ভালো করে বুঝতে পারছে তানিশা কোনো কারণে মন খারাপ, তাই এমন উল্টাপাল্টা কথা বলছে। কিছু বলবেন নাকি অযথাই কল করছেন? অ্যাকচুয়ালি আমি কালকে ফ্রি আছি, তাই ভাবছি আমাদের এঙ্গেজমেন্টের জন্য কিছু শপিং করব, সাথে তোমাকেও নিয়ে যাব। ভাইয়া, আমার শপিং করার কোনো ইচ্ছে নেই। আপনার এত ইচ্ছে থাকলে আপনি যান। তানিশা প্লিজ। ঠিক আছে, বাই। অনেকটা বিরক্তি নিয়ে তানিশা কল কেটে শুয়ে পড়ল। যার চোখে অসময় ঘুম ভিড় করতো, আজ তার চোখের ঘুম কোথাও উদ্যাত হয়ে গেছে। কাব্য কেন আগের মতো তাকে কল করে বিরক্ত করে না? কেন তার উপর আগের মতো অধিকার খাটায় না?
প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। হয়তো তানিশা অপূর্ণতার কারণে কাব্যের মাঝে এমন পরিবর্তন দেখা যাচ্ছে। তার বাবা ঠিক বলতো, কারো অপূর্ণতার মাঝে কেউ কখনো সুখী হতে পারে না। রাত 12টায় কাব্য পকেটে হাত দিয়ে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তারাগুলো মিটমিট জ্বলছে, যেন আকাশের সৌন্দর্য তাদের মাঝে বিরাজ করছে। তানিশা ও কাব্য জীবনে ওই আকাশের তারাগুলো মতো, যেন তানিশাকে ছাড়া কাব্যের জীবন রংবিহীন। অনেক ভাবার পর কাব্য বুঝে গেছে তানিশাকে ভুলে থাকা আর তার পক্ষে সম্ভব না। অন্য কাউকে বিয়ে করা তো দূরের কথা, তানিশা তো অবুঝ। তাই বলে কি কাব্য তার উপর অভিমান করে বসে থাকবে নাকি? কালকেই গিয়ে তানিশাকে শেষবারের মতো মানানোর চেষ্টা করবে। যদি তানিশা না মানে, কাব্য লন্ডন চলে যাবে, কারণ তানিশাকে অন্য কারোর সাথে দেখে কাব্য সহ্য করতে পারবে না। সকালে নাস্তার টেবিল থেকে তানিশা উঠতে যাবে, তখন দেখে রাফসান চলে এসেছে। তাকে দেখা মাত্র কেউ কিছু বলার আগে তানিশা তৈরি হয়ে রাফসানের সাথে বেরিয়ে পড়ল। তানিশার আচরণে সবাই কিছুটা অবাকও হলো, কারণ তানিশা মোটেও এমন না। রাফসানের সাথে সম্পর্কটা সত্যি মেনে নিয়েছে নাকি রাগের বশে এমন করছে, কেউ কিছু বুঝতে পারল না। গাড়িতে রাফসান অনেক কথাই বলেছে, কিন্তু তানিশা কথার প্রতি উত্তরে হ্যাঁ না এর বেশি কিছুই বলেনি। রাফসান মার্কেটে পৌঁছে তানিশাকে নামিয়ে গাড়ি পার্ক করতে চলে গেল। তানিশা আরমোনা হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ এসে তার দুহাত নিজের হাতে নিয়ে খুব শক্ত করে চেপে ধরল। তানিশা তাকিয়ে দেখে এটা আর কেউ না, তার চিরচেনা ডেভিল। আপনি এখানে? তোমার সাথে কিছু কথা আছে, একটু সময় হবে? বলেন। এখানে? কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে তানিশার দুহাত নিজের হাতে নিয়ে মুঠিবদ্ধ করে তার হাতের দিকে তাকিয়ে বলল, তোমাকে আবারও বিরক্ত করার জন্য সরি। আমি জানি আমার মাঝে অনেকগুলো অপূর্ণতা আছে। তোমার ভাষায় বলতে গেলে আমি জিরাফের মতো লম্বা, যখন তখন লাল বাদরের মতো রেগে যাই, তখন হয়তো মুখ পোড়া হনুমানের মতো। জানো তোমাকে এগুলো কেন বলছি? আমি ভেবেছিলাম 15 দিনের মধ্যে বিয়ে করে তোমাকে দেখিয়ে দেব, তোমাকে ছাড়া আমি সুখী হতে পারবো, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ তোমার এই ডেভিলটা তোমাকে অনেক বেশি ভালোবাসে। তাই অন্য কারো কথা মাথায় আসে না। আমি জানি না তোমার মাঝে কি এমন আছে যেটা আমাকে প্রতিনিয়ত কাছে টানে। আমি জানতেও চাই না, কারণ সবসময় এইভাবে ভালোবাসতে চাই। আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায় প্লিজ? তানিশার চোখ দুটি ছলছল করছে। কাব্য তাকে এতটা ভালোবাসে কেন? কাব্য তানিশার চোখের দিকে তাকাতেই পারছে না। হয়তো তার চোখ দুটো ছলছল করে আসছে। তানিশা যে তার টেবিলকে ছাড়া ভালো নেই, এটা কাব্য বুঝে না কেন? তানিশা কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে রাফসান এসে বলল, তানিশা এটা কি? রাফসানকে দেখা মাত্র তানিশা কাব্যর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আমতা আমতা করে বলতে লাগলো, এটা আমার ফুফাতো ভাইয়ের বন্ধু। আপনি কে? আমি ওর বাগদত্তা, ডক্টর রাফসান মাহমুদ। বাগদত্তা মানে? সরি, আই মিন নেক্সট উইক আমাদের এঙ্গেজমেন্ট, বলতে পারেন বাগদত্তাই। আমাদের এঙ্গেজমেন্টের জন্য শপিং করতে চলে এসেছি কিছু। আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে, আর তানিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কাব্যের দিকে মাথা তুলে তাকানোর জন্য সাহস নেই তার। কাব্য নিজেকে সামাল দিয়ে বলল, সরি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আসছি। বাই দ্য ওয়ে, কংগ্রেস বোথ অফ ইউ। কাব্য একবারও পেছনে তাকালো না, গিয়ে গাড়িতে বসে পড়ল। গাড়িতে রাখা তানিশার জন্য নুপুরগুলো হাতে নিয়ে একবার জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল, যেটা তানিশার চোখ এড়ায়নি। এই নুপুরগুলো কেনার জন্য মার্কেটে এসেছিল কাব্য। এসে তানিশাকে দেখে নিজের অজান্তে তার কাছে চলে গেল। বুকের বাম পাশটা চিনচিন ব্যথা অনুভব করছে কাব্যর। আজ কাব্যর বড্ড কষ্ট হচ্ছে তানিশাকে অন্য কারোর সাথে দেখে। ভালোবাসা সত্যি কষ্টদায়ক, আজ বুঝতে পারছে। তানিশা এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে, কাব্য চলে যাওয়ার দিকে অপলক তাকিয়ে আছে। রাফসান হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে। কি হলো, দাঁড়িয়ে আছো যে? আপনি যান, আমি আসছি। কাব্যর গাড়িটা যেখানে ছিল তানিশা সেখানে গিয়ে দেখে নুপুরগুলো রাস্তায় পড়ে আছে। নুপুরগুলো হাতে নিতেই তানিশা নিজের অজান্তে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ কাব্যকে সে অনেক কষ্ট দিয়েছে, এমন মনে হচ্ছে কাব্যর কষ্ট তানিশা অনুভব করতে পারছে। রাফসান দূর থেকে দাঁড়িয়ে তানিশাকে দেখছে। তানিশার বাবাকে ওয়াদা করেছিল তানিশার চোখে বিন্দু মাত্র জল আসতে দিবে না, কিন্তু তানিশা কেন কাঁদছে? রাফসান তানিশার দিকে এগিয়ে যেতেই তানিশা তার হাত ব্যাগে নুপুরগুলো নিয়ে চুপচাপ এগিয়ে যেতে লাগলো। যে তানিশাকে রাফসান ভালোবাসে সে কোথাও হারিয়ে গেছে। এই তানিশাকে বড্ড অচেনা মনে হচ্ছে। তানিশা ওয়েট। এদিকে তানিশা রাফসানের দিকে ঘুরে দাঁড়াতে সে বলল, রাস্তায় পড়ে থাকা সামান্য নুপুরগুলো তুমি করে নিলে কেন? আমাকে বলতে, আমি তোমাকে এর থেকে আরো দামি নুপুর কিনে দিতাম। নুপুরগুলো সামান্য না, আমার কাছে অনেক দামি, কারণ ডেভিল আমার জন্য এগুলো কিনেছিল। ডেভিল কে? ওই যে ফুফাতো ভাইয়ার বন্ধু।
ডেভিল কি শুধুমাত্র তোমার ফুফাতো ভাইয়ের বন্ধু নাকি অন্য কিছু? তানিশা করুণ দৃষ্টিতে রাফসানের দিকে তাকিয়ে আছে, কারণ সে নিজেই জানে না কাব্য তার কি হয়। ডু ইউ লাভ মি? তানিশা প্লিজ সে সামথিং। আমি জানি না, আমি শুধু এতটুকুই জানি ডেভিলের কষ্ট হলে আমার অনেক কষ্ট হয়। রাফসান তানিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছোট্ট একটা হাসি দিয়ে বলল, এখন শপিং এর জন্য যাওয়া যাক। রাফসান তানিশার সাথে সারাদিন থাকার পর বুঝতে পেরেছে তানিশা মোটেও তার সাথে ভালো নেই। এই তানিশা আর আগের তানিশার মধ্যে অনেক পার্থক্য। যে তানিশার চাঞ্চলতা আর তার কথার মায়ায় পড়েছিল, সে তানিশা কোথাও হারিয়ে গেছে। আজ তার মুখ থেকে একটা কথা বের হতেও অনেক কষ্টকর মনে হচ্ছে। রাফসান সবসময় তানিশাকে হাসি মুখে দেখতে চায়, তাই তার বাবার সাথে কথা বলতে এসেছে। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা আছে, জানি না আপনি কেমন রিয়েক্ট করবেন, কিন্তু আজ বলাটা অনেক জরুরি। কি বলবে বাবা, নির্দ্বিধায় বলো। আমি তানিশাকে অনেক পছন্দ করি, এটা সত্যি। আমি চাই তানিশা সবসময় হাসি মুখে সুখে থাক, কিন্তু তানিশা আমার সাথে সুখী হবে না, কারণ এই অবুঝ তানিশা কাউকে ভালোবাসতে শিখে গেছে, যেটা আমার কল্পনার বাহিরে। সত্যি বলতে আমি তানিশাকে পাওয়ার জন্য আপনাদের কাছে অনেক বড় একটা মিথ্যে বলেছি, যেটা আমার উচিত হয়নি। কি মিথ্যা? তানিশা সম্পূর্ণ সুস্থ, ওর শারীরিক কোনো সমস্যা নেই। আমি ভেবেছিলাম এই কথাটা বললে হয়তো তানিশাকে আমি পেয়ে যাব, কিন্তু তানিশা তার আগে অন্য কারো হয়ে গেছে। তুমি আমাদের সাথে এত বড় ধোঁকাটা করতে পারলে? আঙ্কেল, আমি সত্যি লজ্জিত, তবে আমি যা করেছি তানিশাকে ভালোবেসে পাওয়ার জন্য করেছি। আমি জানি এই কথাটা বলার পর আমি আর কখনোই তানিশাকে পাবো না, হয়তো বা তার যোগ্য নই, কিন্তু তাতে আমার কোনো কষ্ট নেই, কারণ তানিশা সুখী হোক, আমি এটাই চাই। তানিশা পেছন থেকে দাঁড়িয়ে সব শুনছিল। তানিশার বাবা কিছু বলতে যাবে তার আগে তানিশা রাফসানের দিকে এগিয়ে এসে বলল, ওই বজ্জাতের হাড্ডি মুখ পোড়া হনুমান, নাইজেরিয়ান, উগান্ডা ডায়েন কোথাকার, তুই জানিস তোর জন্য এখন ডেভিল আমার সাথে কথাও বলে না। তানিশা, আই এম সরি, অ্যাকচুয়ালি। সরি মাই ফুট। আমি জীবনেও তোর মতো কালো কুমিরকে বিয়ে করব না। থ্যাংক গড তুমি তোমার আগের রূপে ফিরে এসছো। আমি সত্যি লজ্জিত। আমি চাই তুমি তোমার ডেভিলের কাছে ফিরে যাও, যাকে তুমি নিজের অজান্তে অনেক ভালোবেসে ফেলেছো। আরে হ্যাঁ, আমি তো ডেভিলের কথা ভুলেই গেছি। ধন্যবাদ ভাইয়া ডেভিলের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। আপনি সত্যিই অনেক ভালো মানুষ। তানিশার বাবা রাফসান হা করে তাকিয়ে আছে। এতক্ষণ তো রাফসানকে বকতে লাগলো, আবার এক্ষুনি ধন্যবাদ বলছে। মেয়েটা এমন কেন? তানিশার বাবা রাফসানকে কিছুই বলল না। ভালোবাসার ক্ষেত্রে মানুষ অনেক কিছু করতে বাধ্য হয়। তানিশা নিজের রুমে গিয়ে কাব্যকে কল করতে লাগলো, কিন্তু কাব্যর ফোন বন্ধ। অনেকবার চেষ্টা করে নীলার কাছে কল করলো। নীলা কল রিসিভ করতে বলল, তোর ভাই অ্যানাকন্ডার মোবাইল বন্ধ কেন রে? ভাইয়া তো লন্ডন চলে যাচ্ছে, আজকে একটু পর ভাইয়ার ফ্লাইট। কি? আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। তানিশা কিছু বলার আগে নীলা কল কেটে দিল। তানিশা পুরো থ হয়ে দাঁড়িয়ে আছে। কাব্য চলে যাচ্ছে, তাকে কি করে আটকাবে? তানিশা কিছু না ভেবে আবিরকে কল করলো। আবির অফিসের কাজে ব্যস্ত ছিল, মোবাইলের দিকে না তাকিয়ে মোবাইল সাইলেন্ট করে দিল। অনেকবার কল করার পরেও আবিরের কোনো খবর নেই। তানিশা এবার কি করবে ভেবে পাচ্ছে না। ব্যাগ থেকে নূপুরগুলো বের করে এগুলোর দিকে তাকিয়ে আছে, আর তার চোখ থেকে নোনা জলগুলো গড়িয়ে পড়ছে। কাব্যকে কি সে সত্যি হারিয়ে ফেলবে? ভাবতে ভাবতে দুপায়ে নূপুরগুলো পড়লো। তানিশা মোবাইলটা হাতে নিয়ে কাব্যর নাম্বারে ছোট্ট একটা মেসেজ করলো, ভালোবাসি। কাব্য কি মেসেজটা পাবে? ভাবতে ভাবতে কেঁদে দিল। ততক্ষণে আবিরের কল চলে আসলো। সরি বোন, একটু ব্যস্ত ছিলাম, কিছু বলবি? ভাইয়ার ডেভিল নাকি বিদেশে চলে যাবে। হ্যাঁ, একটু পর ওর ফ্লাইট। তাতে তোর কি? তুই তোর রাফসানকে নিয়ে সুখে থাক। আমি ওই মুখ পুরো হনুমানটাকে বিয়ে করব না। তুমি এক্ষুনি আমাকে ডেভিলের কাছে নিয়ে যাবে। পারবো না, কাব্য যাওয়ার আগে অফিসের 50% কাজ আমার কাঁধে দিয়ে গেছে। আমি অনেক ব্যস্ত। ভাইয়া দাঁড়াও, কল কাটলে কিন্তু আমি টুম্পা আপুকে সব বলে দিব। কি বলবি? তুমি যদি এখন এসে আমাকে না নিয়ে যাও, আমি টুম্পা আপুকে বলে দিব ভার্সিটিতে তোমার অনেক মেয়েদের সাথে অ্যাফেয়ার ছিল। তোরা দুজন আমাকে কি পেয়েছিস? যখন তখন ব্ল্যাকমেল করিস। কবে যে তোদেরকে চাইনিজ কুড়াল দিয়ে কিমা বানাই আল্লাহ জানে। সেটা না হয় পরে করবে, তোমার হাতে সময় কম, তাড়াতাড়ি আসো। আবির ইচ্ছা করছে নিজের গালে নিজে ইচ্ছে মতো কিছুক্ষণ চড় মারতে, কিন্তু কিছু করার নেই। আবির তানিশার জন্য বেরিয়ে পড়লো। কাব্য গাড়িতে বসে আছে, এয়ারপোর্ট পৌঁছাতে 15 মিনিট লাগবে। পকেট থেকে মোবাইলটা বের করে হাতে নিল। তানিশার সবগুলো পিক ডিলিট করে দিবে। তানিশা কোনো স্মৃতি তার সাথে নিয়ে যেতে চায় না। মোবাইলটা অন করতে তানিশার ছোট্ট একটা মেসেজ চলে আসলো, ভালোবাসি। কাব্য যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি সত্যি তানিশার মেসেজ? হ্যাঁ, এটা তানিশার মেসেজ। তানিশা এবার সত্যি তার ডেভিলকে ভালোবেসে ফেলেছে। কাব্য মুচকি হেসে বলল, ড্রাইভার কাকা গাড়ি ঘোরান। কেন বাবা? আমি লন্ডন না, আপনার বৌমার কাছে যাব। ড্রাইভার কাকা বুঝতে পারলো না, গাড়ি ঘুরিয়ে নিল।
কাব্য ভাবছে তানিশা হয়তো এতক্ষণে জেনে গেছে কাব্য লন্ডন চলে যাচ্ছে। এখন যদি সোজা তানিশার কাছে গিয়ে তাকে চমকে দেওয়া যায়, ব্যাপারটা কেমন হবে? আজ অনেকদিন পর মনটা হালকা লাগছে, কিন্তু আজকে এই রাস্তা যেন শেষ হচ্ছে না। আর সহ্য হচ্ছে না তার। কখন তার ডেভিল কুইনকে দেখবে, কখন তাকে বাহুডোরে জড়িয়ে ধরবে। ভাবতে কাব্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আবির ততক্ষণে তানিশাকে নিয়ে এয়ারপোর্ট পৌঁছে গেল। আবির ঘড়ির দিকে তাকিয়ে বলল, বোন, তোর ডেভিল তো এতক্ষণে চলে গেছে, আমরা লেট হয়ে গেছি রে। বজ্জাতের হাড্ডি নাইজেরিয়ান অ্যানাকোন্ডা আফ্রিকান গন্ডারটা আমাকে ছেড়ে চলে গেছে। কোন বজ্জাত কালো কুমির মুখ পোড়া পাইলট জানি প্লেনটা চালিয়েছে। আর 10 মিনিট অপেক্ষা করলে কি তাকে আমি কাঁচা খেয়ে নিতাম নাকি? রান্না করেই তো খেতাম। এখন ডেভিলকে কই পাই? বলে তানিশা রাস্তায় দাঁড়িয়ে কান্না করতে লাগলো। এটা কি বাস নাকি তোর জন্য অপেক্ষা করবে? তানিশা প্লিজ স্টপ ইট, বাসায় চল। আমি যাব না, তুমি যাও। তানিশা এখনো এয়ারপোর্টে বসে আছে। কাব্য তানিশার বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে তানিশাকে কল করলো। তানিশা পুরো হতবাক। কাব্য কি প্লেনে কল করলো নাকি? তানিশা কল রিসিভ করতে বলল, 2 মিনিটে তৈরি হয়ে নিচে আসো। আমি নিচেই আছি, আপনি আমাকে ফেলে উপরে চলে গেছেন। হোয়াট? বলে কাব্য একবার নিজের দিকে তাকালো। সে তো এখনো বেঁচে আছে। তানিশা কেন বলছে ও উপরে চলে গেছে? আপনি আস্ত একটা ডেভিল, মুখ পোড়া হনুমান, অ্যানাকন্ডা, গন্ডার, লাল বাদর, কালো কুমির কোথাকার। আপনি উপরে জানার যেখানে ইচ্ছে সেখানেই যান, তাতে আমার কি? ইউ ড্যাম ইট, আমি এখনো বেঁচে আছি। আমি কখন বললাম আপনি মরে গেছেন? তাহলে বারবার কেন বলছো আমি উপরে চলে গেছি? আমি তো সব সময় দেখি প্লেন উপর দিয়ে যায়, আপনি সেটা দিয়ে গেছেন। সেটা কি নিচে দিয়ে গেছে? তানিশা, তুমি কিন্তু আমার মেজাজ খারাপ করে দিচ্ছ। এই মুহূর্তে বেলকনিতে আসো। এখানে তো ব্যালকনি নাই, কিভাবে আসবো? আর আপনি তো প্লেনে এত উপর থেকে কিভাবে দেখবেন? আমি তোমার বাসার সামনে। কিন্তু আমি তো এয়ারপোর্টে। তুমি এয়ারপোর্টে কি করছো? আবির ভাইয়া নিয়ে আসছে, আমার কোনো দোষ নাই। ওয়েট, আজকে আবিরের 12টা বাজিয়ে ছাড়বো। কাব্য কল কেটে এয়ারপোর্টের জন্য রওনা দিল। আবির পাশ থেকে তানিশার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ভাইয়া এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে বাসায় পৌঁছে দাও। তুই কাব্যকে মিথ্যে বললি কেন? আর ও কি বলছে? সেটা পরে বলবো, আগে বাসায় পৌঁছে দাও, না হয় টুম্পা আপ্পিকে সব বলে দেব। আবির ইচ্ছা করছে নিজের চুলগুলো নিজে টেনে ছেড়ে ফেলতে। কেন এদিকে তার ছেঁড়ার পাল্লায় কেন পড়লো? এবার শেষ, আর পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন চলো। এদিকে আবির নিজের বাইক স্টার্ট দিতে অফিস থেকে কল আসলো। স্যার, কাব্য স্যার আপনাকে অফিসে 50% দায়িত্ব দিয়ে গেছে, আর আপনি অফিসের সম্পূর্ণ কাজ ফেলে চলে গেলেন। কাব্য স্যার জানতে পারলে অনেক রেগে যাবে। আপনি হয়তো ভুলে গেছেন বিকাল 4টায় আপনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আপনার হাতে এখন মাত্র 20 মিনিট সময় আছে। এই 20 মিনিটের মধ্যে আপনাকে অফিসে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। আবিরের মাথা এখন জোরে সোরে পুরো আকাশ ভেঙে পড়লো। 2 ঘন্টার রাস্তা মাত্র 20 মিনিটে কিভাবে পৌঁছাবে? তানিশাকে সে একাও ছাড়তে পারবে না, কিন্তু মিটিংটা যে অফিসের জন্য অনেক জরুরি। কি করবে ভেবে পাচ্ছে না। আবির এবার রাস্তায় বসে পড়লো। ভাইয়া, তুমি কি রাস্তার ফকির নাকি? রাস্তায় বসলে কেন? তাড়াতাড়ি উঠে আমাকে বাসায় পৌঁছে দাও। আমাকে দেখতে তোর কাছে ফকির মনে হচ্ছে? তুমি সময় নষ্ট করছো কেন? আগে বল, আমাকে দেখে তোর কি মনে হয়? টুম্পা আপ্পির হবু জামাই। এখন যদি আমাকে বাসায় না নিয়ে যাও, আমি টুম্পা আপ্পিকে বলে দেবো তুমি রাস্তায় ফকিরের মতো বসেছিলে। আবির তানিশার দিকে অনেকটা বিরক্তি নিয়ে তাকে বাইক স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যে তানিশাকে নিয়ে অফিসে পৌঁছে গেল। তানিশা অফিসে পৌঁছে চোখ দুটি বড় বড় করে বলল, ভাইয়া, তোমাকে বলছি বাসায় দিয়ে আসতে, তুমি আমাকে এখানে আনলে কেন? তুমি জানো না ডেভিল আমার জন্য অপেক্ষা করছে? তুই এখানে 20 মিনিট বস, আমি 30 মিনিটের মধ্যে আসছি। না, তুমি আমাকে এক্ষুনি বাসায় দিয়ে আসবে, না হয় আমি টুম্পা আপ্পিকে বলে দিস আমার 100টা অ্যাফেয়ার ছিল। আমিও বলে দেই তোর ডেভিলের 180টা অ্যাফেয়ার ছিল। হয়েছে, এবার যা তোর ডেভিলের কাছে। আবির রাগের বসে উল্টাপাল্টা কিছু একটা বলে অফিসের ভেতরে চলে গেল। তানিশা হা করে অফিসের বাইরে দাঁড়িয়ে আছে আর ভাবছে আবির নিজের বোনের সাথে এমনটা করতে পারলো, জেনে শুনে এমন একটা ছেলের হাতে তুলে দিল। কিছুদিন পরে ডেভিল তানিশাকে ছেড়ে অন্য কারো পেছনে ঘুরঘুর করবে ভাবতেই তানিশাকে দিয়ে দিল। কাব্য ততক্ষণে এয়ারপোর্টে পৌঁছে তানিশাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তানিশাকে না পেয়ে তাকে কল করলো। তানিশা কল রিসিভ করতে কাব্য বলল, কোথায় তুমি? কখন থেকে তোমাকে খুঁজছি। আমি জাহার নামে, তাতে আপনার কি? হোয়াট? আমার কি মানে? আমি আপনার সত্যিটা জেনে গেছি। আবির ভাইয়া আমাকে বলে দিয়েছে আপনি আস্ত একটা মুখ পোড়া লুচুর হাড্ডি। আমাকে কি আপনার কৈতরি মনে হয়েছে? এত বড় ধোঁকা করলেন আমার সাথে। আমি কাউকে ছাড়বো না, সব কটিকে কুপিয়ে কুপিয়ে আগুনে পুড়িয়ে শিক কাবাব বানিয়ে খাবো, সাথে গোলমরিচও দিব, যেন ঝাল বেশি হয়। আবির কি বলেছে?
বলেছে আপনার 180টা গার্লফ্রেন্ড ছিল, আর আপনি সবার সাথে শুধু টাইম পাস করতেন। আপনার থেকে তো অনেক ভালো এই মুখ পোড়া রাফসান ভাইয়া, আমি তাকেই বিয়ে করব। কথাটা শোনার সাথে সাথে কাব্যর রাগ 7 আসমানে উঠে গেল। এখন যদি আবির তার সামনে থাকতো, নিঃসন্দেহে তাকে 3.5 হাত মাটির নিচে পড়ে ফেলতে পারত। কাব্য কোনো রকম নিজের রাগকে নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে বলল, আবিরকে ফোন দাও। ভাইয়া অফিসে চলে গেছে। আবির অফিসে? তাহলে তুমি কোথায়? আমি আপনার অফিসের সামনে। ইউ ড্যাম ইট, আমি এখানে এয়ারপোর্টে এসে তোমাকে খুঁজছি আর তুমি অফিসের সামনে? আমি যেখানেই থাকি তাতে আপনার কি? আর আমার কাছে কল করেছেন কেন? আপনি আপনার গার্লফ্রেন্ডদের নিয়ে ভালো থাকেন। আমি আর কখনো আপনার সাথে কথা বলবো না। আমি এক্ষুনি বাসায় চলে যাব। জাস্ট শাট আপ। কখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ? ভেবেছো কি আমি চুপ করে আছি তাই বলে তুমি যা ইচ্ছে তাই বলে যাবে? সেটা সম্ভব না। যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখানে দাঁড়িয়ে থাকো। সেখান থেকে এক পা নড়লে তোমার পা দুটি কেটে ফেলবো। 1 ঘন্টার মধ্যে আমি অফিসে আসছি, আর এসে যেন তোমাকে পেয়ে যাই। ডু ইউ গেট ইট? গুড। কাব্য প্রচন্ড রেগে আছে আবিরের উপর। বন্ধুর হয়ে বন্ধুর সাথে কেউ এমন করে? একবার সে সামনে আসো, তারপর তার 12টা বাজাবে। কাব্য এয়ারপোর্ট থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যা হতে চলেছে। তানিশাকে গিয়ে আগে কষে একটা চড় মারবে। এভাবে সারাদিন তাকে প্যারার মধ্যে রাখার কোনো মানে হয়? অনেকটা পথ যাওয়ার পর মাঝ রাস্তায় কাব্যের গাড়ি নষ্ট হয়ে গেছে। এমনিতে মেজাজ খারাপ হয়ে আছে, তার উপর হঠাৎ করে গাড়ি নষ্ট হলে কেমন লাগে? কাব্য গাড়ি থেকে নেমে রাগের চোটে গাড়িতে কয়েকটা লাথি মারল। শেষে নিজের পায়ে প্রচন্ড ব্যথা পেল। আজকে মনে হচ্ছে তানিশার সাথে আর দেখা হবে না। আবির তার মিটিং শেষ করে বেরিয়ে আসলো। এসে দেখে তানিশা এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে আবিরের উপর প্রচন্ড রেগে আছে। কি হলো, রেগে আছিস কেন? তোমার মতো শয়তান, নেংটি, ইঁদুর, বজ্জাতের হাড্ডি, মুখ পোড়া হনুমান আমার ভাই, এই জন্য। ও আচ্ছা, বাদ দে। চল তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। যাব না তোমার মতো কালো বাদর, পচা আলু, নেংটি ইঁদুরের সাথে। আজব, তুই এখানে বসে থাকার কেন? ওই যে তোমার বন্ধু বজ্জার, ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, লাল বাদর, কালো কুমির, মুখ পোড়া হনুমানটার জন্য আমাকে বলেছে আমি যদি এখান থেকে 1 পাও নড়ি আমার পা দুটি নাকি কেটে ফেলে দিবে। আমি তো কাব্যর কথা ভুলেই গেছি। কাব্য এখন কোথায়? অ্যানাকন্ডাটা অনেকক্ষণ আগে বললো এয়ারপোর্ট থেকে নাকি আসছে। কাব্য কি এবার এয়ারপোর্টে চলে গেল নাকি? বজ্জার, ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা জাহান্নামে যাক, আফ্রিকার জঙ্গলে যাক, না হয় মরুভূমিতে, তাতে আমার কি? আজকে আমার সামনে আসলে কুপিয়ে কিমা কিমা করে পরোটার সাথে খেয়ে ফেলবো, কিন্তু কুপাবো কি দিয়ে? আমার কাছে তো চাইনিজ কুড়াল নাই। তানিশা প্লিজ স্টপ ইট। তোর এই ননস্টপ বক বক বন্ধ কর। মাঝে মধ্যে ভাবি কাব্য তোকে কিভাবে সহ্য করবে। কেন বন্ধ করব? আমি ওই গন্ডারটার নামে নারী নির্যাতনের মামলা করব। তুমি চিন্তা করো না, তোমার নামেও মামলা করব। বেটা বজ্জাতের হাড্ডি আমাকে ধোকা দিবে। 180টা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমার পেছনে ঘুরঘুর করে। এত বড় সাহস আমাকে ধোকা দিবে? তানিশাকে? আজকে ওই বাদরটা চিনবে তানিশা কি জিনিস। কাব্যর 180টা গার্লফ্রেন্ড আছে, তোকে কে বললো? ইউ ইডিয়েট, তুই বলেছিস। তানিশা আর আবির তাকিয়ে দেখে কাব্য দাঁড়িয়ে আছে। কাব্যর চোখ দুটি রাগে আগুনের মতো লাল হয়ে আছে। আমি? হ্যাঁ তুই। এখন কথা বলছিস না কেন? আমি কেন বলবো? ভাইয়া, তুমি অফিসে যাওয়ার আগে বলেছিলে না তোমার 100টা অ্যাফেয়ার ছিল আর ডেভিলের 180টা। দোস্ত হয়ে দোস্তের নামে এমন মিথ্যা অপবাদ দিতে পারলি? বিলিভ মি, আমি সিরিয়াসলি বলিনি। তখন চারদিক থেকে এতটা প্রেশার আসছিল যে মাথা গরম হয়ে গেছে। তখন যা মুখে এসেছে তাই বলে দিয়েছি। এখন আমার মাথাও প্রচন্ড গরম হয়ে আছে। দেখ টুম্পাকে আমি কি বলি। আমিও টুম্পা আপিকে বলে দিব, ভাইয়া হয়ে নিজের বোনকে এমন ডাইনোসরের হাতে তুলে দিলে, যার 180টা। চুপ, একদম চুপ। তুই তার ছেড়ে আমার সাথে একদম কথা বলবি না। তোদের কেউ কিছু বলতে হবে না, আমি নিজেই টুম্পাকে সব বলে দিব। আমার টুম্পার দরকার নেই, তোর মতো বন্ধুর দরকার নেই, আর তোর মতো বোনেরও দরকার নেই। আমি পাগল হয়ে যাচ্ছি তোদের জ্বালায়। আমি আজকে পাবনার পাগলা গারোতে গিয়ে ভর্তি হয়ে যাব। বলে আবির রাগে গজগজ করে তাদের সামনে থেকে চলে আসলো। কাব্য, তানিশা দুজনেই হা হয়ে দাঁড়িয়ে আছে আবিরের চলে যাওয়ার দিকে। এটা কি হলো? ভাইয়া রেগে গেছে। সেটা তো দেখতেই পাচ্ছি। এখন তুমি বলো, ফোনে কি যেন বলছিলে? কি বলছি? আমি মুখ পুরো লুচুর হাড্ডি। আমি তোমার সাথে কি লুচুগিরি করছি? আমার কি দোষ? আবির ভাইয়া বলেছে তাই বলছি। ও, আবির না হয় এটা বলেছে। তারপর তুমি কি যেন বললে? আমি আবার কি বললাম? আমি তো ভদ্র মেয়ে, কথাই বলি না। তুমি ভদ্র মেয়ে, কথা বলো না? না। তুমি বলনি ওই রাফসানকে বিয়ে করবে? আমি কেন এই মুখ পোড়া রাফসান ভাইকে বিয়ে করব? সেটা তো তুমি ভালো করে জানো। এদিকে একটু আগে সামনে এগোচ্ছিল, এখনো এসব বলে কাব্য আর সামনে এগোলো না।
কিছুটা অভিমান নিয়ে তানিশার মুখ থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। তানিশা এই কথা চিন্তা করলো কিভাবে? এতদিনে কাব্যকে এই কথাটা একবারও বলেনি, কিন্তু রাফসানকে ঠিকই বলেছে। তার মানে কাব্যের ভালোবাসা তার কাছে কোনো মূল্য নেই? হয়তো নেই, তাই তো তানিশা একবারও নিজের মুখে ভালোবাসার কথাটা বলেনি। তাহলে মেসেজটা কি করলো? হয়তো তার নিমা করেছে। একটা ভুল মেসেজ পেয়ে কাব্য পাগলের মতো তার কাছে ছুটে চলে আসলো, যার কাছে তার কোনো মূল্য নেই। এখন তার নিজের উপর রাগ হচ্ছে। তানিশা কাব্যের দিকে তাকিয়ে আছে আর কাব্য বাহিরের দিকে। খুব ভালো করে সে বুঝতে পারছে কাব্য তার উপর অভিমান করে আছে। এতদিনে তানিশা কাব্যকে ভালো করে দেখছে। আবছা অন্ধকারে কাব্যকে অনেক মায়াবী লাগছে। ছেলেরাও যে দেখতে মায়াবী হয় সেটা তার জানা ছিল না। কাব্যর দিকে তাকিয়ে থেকে আনমনে তানিশার ঠোঁটের কোণে হাসি চলে আসলো, কিন্তু কাব্যের অভিমান কিভাবে ভাঙবে সেটাই ভাবছে। হঠাৎ কাব্য বলল, বাসায় একা যেতে পারবে নাকি পৌঁছে দিতে হবে? আপনাকে কিছু দেখাতে চাই। কি? তানিশা নিজের পরনের ঘাগরাটা হালকা উপরে উঠিয়ে পায়ের নূপুরগুলো কাব্যকে দেখালো। কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ নূপুরগুলো সে রাস্তায় ফেলে দিয়েছিল। কিন্তু নূপুরগুলো সে কোথায় পেল? তুমি এগুলো কোথায় পেলে? আপনাকে কিছু বলার আছে। কি? আপনি জানেন আমার রাগী মানুষ একদম অপছন্দ। আপনি অনেক রাগী, তবুও আপনাকে ভালোবাসি। আমার জিরাফের মতো লম্বা মানুষ ভালো লাগে না। আপনি জিরাফের মতো অনেক লম্বা, তবুও আপনাকে ভালোবাসি। বকবক করা মানুষ আমার অনেক ভালো লাগে। যদিও আমি কথা কম বলি, কিন্তু আপনি তো কথাই বলেন না, তবুও আপনাকে ভালোবাসি। আমার পছন্দের একটা গুণও আপনার মধ্যে নেই, তবুও কেন জানি আপনাকে অনেক বেশি ভালোবাসি। তাই রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে নূপুরগুলো পরেছি। আমি জানি আপনি এগুলো আমার জন্য কিনেছিলেন। এখন বলেন কেমন লাগছে? কাব্য অপলক তানিশার দিকে তাকিয়ে আছে। এটা কি সত্যি তার তানিশা? হ্যাঁ, এটাই তার তানিশা। তানিশা সত্যি তাকে ভালোবেসে ফেলেছে। ভাবতে ভেতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো। তানিশার নিজ থেকে তাকে ভালোবাসার কথাটা বলেছে। আর যাই হোক, কাব্য থেকে তানিশাকে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি তাদের আলাদা করতে পারবে না। কাব্য মুচকি হেসে তানিশার দিকে এগিয়ে যেতে আজকে সারাদিনের কথা মনে পড়ে গেল। আর মনে পড়তেই কাব্যের রাগ উঠে গেল, আর সাথে সাথে তানিশার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। তানিশা গালে হাত দিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। তার জানা ছিল না কাকে প্রপোজ করলে চর খেতে হয়। জানলে কখনো কাব্যকে প্রপোজ করতো না। এই মেয়ে ভালোবাসি কথাটা বলতে এত সময় লাগে? তাই বলে থাপ্পড় মারবেন? কথাটা বলতেই কাব্য তানিশাকে খুব শক্ত করে তার বাহু ডোরে জড়িয়ে ধরল। তানিশা মনে হচ্ছে তার বুকের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার মারার অধিকার আছে, আর আদর করারও। এই একটা কথা বলার জন্য এতদিন সময় লাগে? তুমি জানো এই কয়েকটা দিন আমি কতটা কষ্টে কাটিয়েছি? আমাকে কষ্ট দিতে তোমার ভাল লাগে, তাই না? আমি বুঝতে পারিনি। কাব্য তানিশাকে তার বাহুডোর থেকে ছেড়ে দিয়ে দুগাল হাত দিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, আই এম সরি। বলে তানিশার যে গালে চর মেরেছিল সে গালে আলতো করে একটা চুমু দিল। তানিশার লজ্জায় কাব্যের দিকে না তাকে মাথা নিচু করে ফেলল। কাব্য খুব ভালো করে বুঝতে পারছে তার টেবিল কোইন লজ্জা পাচ্ছে। তানিশার কোমর ধরে একটানে তার সাথে জড়িয়ে ধরে, কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, এত লজ্জা কিসের? এখনো তো কিছুই করিনি। ভেবেছিলাম বিয়ের পর সব করব, কিন্তু তোমার এই লজ্জা মাখা মুখ দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। ইচ্ছে করছে তোমার মাঝে হারিয়ে যেতে। প্লিজ চল এখান থেকে, না হয় আমি উল্টাপাল্টা কিছু একটা করে বসবো। পরে আবার তুমি আমাকে লুচু বলবে। অবশ্য আমি কিন্তু সত্যি অনেক লুচু। আমার এমন অত্যাচার সহ্য করার জন্য আগে থেকেই তৈরি হয়ে যাও, কারণ এমন অত্যাচার কিন্তু প্রতিদিন সহ্য করতে হবে। কথাগুলো বলেই কাব্য দুষ্টুমের হাসি দিয়ে তানিশাকে কোলে তুলে নিল। এই কি করছেন? আমার হবু বউকে কোলে নিয়েছি। প্লিজ নামান। সরি সুইটার, এখন থেকে এগুলো অভ্যাস করে নাও।